ভাইয়া ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, ভালো আছি। কেমন আছেন? হ্যাঁ, জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। হুম, ওদের একই সাথে তাহলে দুইটা চলতেছে না? যাদের চতুর্থ সাবজেক্ট হায়ার ম্যাথ, তারা হায়ার ম্যাথ ক্লাসে আছে, আর যাদের বায়োলজি তারা বায়োলজি ক্লাসে, এই তো? হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা কি 1-2 মিনিট একটু ওয়েট করি? বেশি 9 জন জয়েন করছে। আর দেখি 1-2 মিনিট হ্যাঁ একটু জি ওয়েট করে ভাইয়া। দেন, আমরা শুরু করতেছি। ওকে। আচ্ছা, তো আমরা একটু কথাবার্তা বলি, এর মধ্যে বাকিরা জয়েন করুক। তো সবাইকে শুভ সকাল। এখনো সকালটা কাটে নেই, 10টা বাজে। তো কেমন আছো সবাই, একটু জানাও। আমাদের সাথে কে কে জয়েন করছো? আমাদের সাথে অনেকেই জয়েন করছো, বাকিরাও জয়েন করতেছে। সো অবন্তিকা আছে, অনিক আছে, আনিকা, জুই, মিমি, মনিরুল, ঐশী, রিয়াদ, সজীব এবং সুমনা। আহ হ্যাঁ, সো নেদ্রা জয়েন করছে। সো সবার কি অবস্থা, কেমন আছো বলো? পরীক্ষার প্রিপারেশন কেমন সবার? পরীক্ষা তো ঘনায় আসতেছে নাকি? তোমাদের বুক বুক দূর দূর করা শুরু করছে নাকি উম, আচ্ছা, সো ভাইয়া, গ্লাইকোলাইসিসটা ছক আকারে আসবে নাকি এক্সপ্লেনেশন? হ্যাঁ, গ্লাইকোলাইসিস আজকে আমাদের প্রশ্নে কিন্তু আছে। সো এক্সপ্লেনেশন না, সব সময় হচ্ছে যে ছক আকারে দিতে হবে, ঠিক যেমনটা তোমার বইতে ছক আকারে আছে ওইটাই দিতে হবে। হ্যাঁ, একদম মানে ওটুকুন দিলেই এনাফ। এক্সট্রা কোনো আর এক্সপ্লেনেশন লেখার প্রয়োজন নাই। আচ্ছা, যেটা তুমি লিখতে পারো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন লিখতে পারো, যে গ্লাইকোলাইসিস কি, এটা কোথায় হয়, ইন্ট্রোডাকশন 3-4 লাইন লিখে দেন মূল ছকটা দিয়ে দেন হচ্ছে তুমি কনক্লুশনে যাবে, এরকম। আচ্ছা, তো মনিরু বলেছে আলহামদুলিল্লাহ ভালো। ওকে, শুনে ভালো লাগলো। অবন্তিকা ভ্যাকসিন দিয়ে হাত ব্যথা করতেছে। সো অবন্তিকা, তুমি কোন ভ্যাকসিন দিছো বলো তো? আমার জানা মতো এখন পর্যন্ত শুধু মডার্না ভ্যাকসিনেই একটু হাত ব্যথা করে। ফাইজার, দেন হচ্ছে তোমার কোভিশিল্ডে কিন্তু সিনোফার্ম, এগুলো তো খুব একটা ব্যথা করে নাই, বিশেষ করে সিনোফার্ম আর কোভিশিল্ডে কিন্তু ব্যথা করে নাই বললেই চলে। সো ফাইজারে ওরকম না, মোটামুটি হয়, বাট মডার্নাতে ছিল সবচেয়ে বেশি। আমি নিজেও মডার্না দেই। সো আমি নিজেও ফিল করতে পারি সেই ব্যথাটা। অলমোস্ট 2 থেকে 3 দিন ছিল, জ্বর ছিল 1-2 দিন এরকম। এবং দুইটা ডোজেই কিন্তু জ্বরটা আসে আমার। তো যাই হোক, আল্লাহর মধ্যে দুইটা ডোজই কমপ্লিট। সো তোমাদেরও তো এখন মোটামুটি শুরু হয়ে গেছে, সো ভ্যাকসিন দিয়ে দিবা। ভ্যাকসিন সংক্রান্ত কোনো ধরনের গুজবে বিশ্বাস করবা না। এবং আমাদের সরকার কিন্তু বুস্টার ডোজ নিয়ে প্ল্যান করতেছে। হ্যাঁ, মানে দুইটা ডোজ যাদের কমপ্লিট তাদের জন্য তৃতীয় বা বুস্টার ডোজ নিয়ে কমপ্লিট একটা কথা চলতেছে। তো যাই হোক, তোমাদের জন্য তো শুরু হয়ে গেছে এটা, কার্যক্রমটা ভালো। রিয়াদ আলহামদুলিল্লাহ ভাইয়া। ওকে, আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি ভাইয়া। আমার নাম নিদ্রা। ওকে, সরি নিদ্রা। আমি তোমাকে স্পেলিং অর্থাৎ নিদ্রা বলেছিলাম, তো যাই হোক, ইটস নিদ্রা, ঠিক আছে নিদ্রা। নিদ্রা বলেই ডাকবো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এইচএসসি নিয়ে খুব টেনশনে আছি। কেন এত টেনশন কেন বলো? পরীক্ষা আসবে, পরীক্ষা যাবে, পরীক্ষা জীবনের একটা অংশ। তো তোমার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র একটু ভালো পড়াশোনা করা। হ্যাঁ, এই যে তোমরা ক্লাস করতেছো, পরীক্ষা দিলা, মডেল টেস্ট প্রোগ্রাম দিলা, এখন সলিউশন ক্লাস করবা। সো তুমি যে চেষ্টাটা করতেছো, মানুষ তো চেষ্টার বেশি কিছু করতে পারে না। এবং চেষ্টা দিয়ে কিন্তু 95% ক্ষেত্রে মানুষ সফল হচ্ছে, বাকি 5% ক্ষেত্রে অনেক সময় লাক ফেভার করে না। অনেক সময় অসুস্থতার জন্য মানুষ ভালো প্রিপারেশন থাকলেও পরীক্ষা ভালো হয় না। ওগুলা হচ্ছে যে মানে প্রকৃতির উপর ছেড়ে দিতে হবে, হ্যাঁ, যেখানে তোমার কোনো ব্লেম নাই। সো তোমার চেষ্টা করা আছে, তুমি সেই চেষ্টাটা করে যাও। টেনশন করবা না, টেনশন করলে কিন্তু ভালো কিছু হয় না, বরঞ্চ নার্ভাসনেস বাড়ে, কনফিডেন্স কমে যায়। সো বি কনফিডেন্ট ইউরসেলফ। তুমি জানো তোমার প্রিপারেশন কেমন, সো সেই অনুযায়ী হচ্ছে যে প্রিপারেশন নিতে থাকো। আজকে 18 তারিখ না? 18 তারিখ। সো আর হয়তো 2 উইকস বাকি। ইনশাল্লাহ একটু নিয়ম কানুন মেনে এখন টাইম টেবিলটা মেনটেন করবা, যাতে অসুস্থ না হোক কেউ। হ্যাঁ, এখন সুস্থ থাকাটা খুবই জরুরি। এখন কিন্তু তোমার মানে পড়ে ফাটাই ফেলবো এমন এমন হওয়ার চেয়ে তোমার সুস্থ থাকাটা বেশি জরুরি। তো সবাই একটু নিজের হেলথের ব্যাপারে একটু কনসিয়াস থাকবা। হ্যাঁ, যাতে কোনোভাবেই যেন এখন সর্দি কাশি, এখন তো ঠান্ডা সিজন চলে আসছে, তো এই সময়টা ঠান্ডা লাগানো যাবে না।
সো একটু নিজের ব্যাপারে একটু কনসিয়াস থাকবা। ফাইজারে ব্যথা হয় অনেক, ওকে নিদ্রা। ফাইজারটা আসলে কিছুটা কনফিউজিং, অনেকের ক্ষেত্রেই শুনছি ফাইজারে ব্যথা হয় নাই। মডার্নাতে তেমন কোনো কনফিউশন নাই, সবার ব্যথা হয়েছে। তো ফাইজারে অনেকের হয়েছে অনেকের হয়নি, বাট সিনোফার্ম আর কোভিশিল্ডে তেমন কোনো সমস্যাই হয়নি। আচ্ছা, সো নিদ্রা ভালোই চলতেছে, আমার হয়েছিল, ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই, ব্যথা চলে যাবে, হ্যাঁ। আচ্ছা, সো আমরা আজকে আহ কি বলবো বলো, আজকে হচ্ছে তোমাদের বায়োলজি প্রথম সলিউশন ক্লাসটা, অর্থাৎ তোমরা কিছুদিন আগে মডেল টেস্ট দিলা, দেন হচ্ছে তোমাদের সেই মডেল টেস্টে কিছু একটু এখানে প্রশ্ন আছে, বা তোমাদের প্রশ্ন ব্যাংক থেকে টোটাল একটা সলিউশন ক্লাস, যেটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো তোমাদেরই তো মোটামুটি চতুর্থ সাবজেক্ট বায়োলজি, হ্যাঁ, তোমরা কিন্তু লাকি ওয়ান যারা হচ্ছে হায়ার ম্যাথ নাও নাই। সো বলো, এই জিনিসটা শোনার পর কার কার ভালো লাগছিল? হুম, এই যে হায়ার ম্যাথ কিন্তু অনেক প্যারা, ওই অনুযায়ী কিন্তু বায়োলজি অল্পের উপর দিয়ে যায়। হায়ার ম্যাথের যে কন্টেন্ট সেই অনুযায়ী কিন্তু তোমরা বেঁচে গেছো, বাট আলটিমেটলি কিন্তু অ্যাডমিশনের যদিও লাগে, বাট আপাতত যেটা সুযোগ পাইছো সেটা এনজয় করো। আমার তো নিদ্রা বলছে, আমার তো সেই লাগছে সিফাত বলছে আমার। হ্যাঁ, সো যারা বায়োলজি নেয় নাই তারা কিন্তু ওই সময়টাতে কিছুটা একটু হাউতাশ করছিল যে কেন যে বায়োলজি নিলাম না। তো এই হচ্ছে কথা। তোমরা যারা বায়োলজিকে ভালোবাসছিলা, বায়োলজি কিন্তু তোমাদেরকে ভালোবাসা ফেরত দিচ্ছে না। তো এই জন্য বলছো, এই জন্যই কবিরা বলে যে ভালোবাসা কখনো বৃথা হয় না, বৃথা যায় না। তো যাই হোক, সেই প্যারা থেকে কিন্তু বেঁচে গেলা। হ্যাঁ, হায়ার ম্যাথের যে প্যারা, অনেক কন্টেন্ট, তো সেই অনুযায়ী কিন্তু বায়োলজি অল্পের উপর দিয়েই যায়। শান্তিতে আছে, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো ভাইয়ের সাথে তোমাদের আমি আই এম নট শিওর আগে আমি ক্লাস নিচ্ছি কিনা তোমাদের। সো যদি নিয়ে থাকি তো পরিচিত, আর যদি না নিয়ে থাকি, সো ভাইয়ের নাম হচ্ছে আফসার রাজু। এখানে হচ্ছে আমি স্ক্রিনে লিখে দিয়েছি, ভাইয়া পাশ করি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে। সো আজকে ভাইয়া তোমাদের ভোকাল ক্লাস নিব, আর তোমাদের সাথে কোশ্চেন এন্ড অ্যান্সার থাকবে, অর্থাৎ টপিক রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, ভাইয়া তো এখানে ম্যাক্সিমাম জিনিসই বলে দেবো। তারপরেও যদি কোনো কোশ্চেন অ্যারাইজ করে, সেটা তোমরা কিউ অ্যান্ড কোশ্চেন এন্ড অ্যান্সার, তোমাদের এখানে একটা দেখবা যে অপশন আছে, সেই কোশ্চেন এন্ড অ্যান্সারে হচ্ছে তোমরা প্রশ্ন করতে পারবে। সেখানে তোমাদের তানভীর ভাইয়া আছে, সো তানভীর ভাইয়া তোমাদেরকে অ্যান্সার দিবে। আর আজকে আমরা এখানে কিছু কোশ্চেন আমরা দেখবো, কিছু সৃজনশীল প্রশ্ন, দেন হচ্ছে তোমার কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন, এই ধরনের কোশ্চেন গুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, সো এখানে আহ আচ্ছা, সিফাত সিফাত বলেছে আপনাকে দেখতে চাই। আচ্ছা, আমাকে ইনশাল্লাহ দেখাবো। আর আপাতত যদি দেখতে চাও সেক্ষেত্রে আমরা এই যে এখানে ভাইয়ার স্ক্রিনটা তোমাকে দেখাই, সেক্ষেত্রে হয়তো তুমি এটা কি স্ক্রিন? আচ্ছা, স্ক্রিনে চলে আসছে এটা, ঠিক আছে, পরে পরে আমরা সময় করে দেখবো নি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা চলো আমরা ক্লাস শুরু করি। আমাদের প্রথম যে পোর্শনটা আমরা পড়বো সেটা হচ্ছে কোষ বিভাজন। হ্যাঁ, সেই জিনিসটা হচ্ছে কোষ বিভাজন। তোমাদের আজকে টোটাল তিনটা চ্যাপ্টার কিন্তু আলোচনা করা হবে। হ্যাঁ, তোমরা তো মোটামুটি মেবি জানো। তো একটা হচ্ছে অধ্যায় 2, দেন হচ্ছে অধ্যায় 7, যেখানে আছে টিস্যু এবং সরি, সেটা হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ, এবং অধ্যায় 9, যেখানে হচ্ছে তোমাদের উদ্ভিদ সারির তত্ত্ব। তো এই তিনটা চ্যাপ্টার হচ্ছে তোমাদেরকে এখানে মোটামুটি আমরা একটা গ্রস আইডিয়া দিব, কিছু কোশ্চেন আসছে, সেই কোশ্চেন গুলো সলভ করবো। তো আলটিমেটলি তুমি একটা ভালো ধারণা পাবে, এবং পরীক্ষায় কোন জিনিসগুলো আসতে পারে, সো ওভারঅল মোটামুটি একটা ভালো ধারণা তৈরি হবে, এবং সেই অনুযায়ী তোমরা একটু প্রিপারেশন নিবে বা সেটার উপর একটু জোর প্রয়োগ করবা। দেখো, প্রথম প্রশ্নটা তোমরা স্লাইডে যখনই দেখবা, প্রশ্নটা ভালো করে পড়বা, চিত্রগুলো ভালো করে দেখবা। হয়তো বা অনেকেই কোশ্চেন গুলোর সাথে পরিচিত, তারপরেও একটু ভালো মতো প্রশ্নটা দেখবা, দেন হচ্ছে আমরা একটা একটা করে অ্যান্সার দেবো। দেখো, এখানে একটা চিত্র দেয়া আছে, এই চিত্রের মধ্যে ভালোভাবে লক্ষ্য করো যে এটা একটা কোষ, দেন হচ্ছে এখানে একটা কোষ বিভাজন পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে দেখতে পাচ্ছি কিছু স্পিন্ডল ফাইবার দেখা যাচ্ছে না, এই যে স্পিন্ডল ফাইবার, এটা একটা মেরু, এটা একটা মেরু, এখানে কিছু স্পিন্ডল ফাইবার দেখা যাচ্ছে, এবং ফাইবারের সাথে ক্রোমোজোম যুক্ত। দেখো এখানে এই যে দেখো, একটা ক্রোমোজোম, দুইটা, তিনটা, চারটা, না, এই যে দেখো এখানে কিছু ক্রোমোজোম যুক্ত। ভাইয়া একটু লেজার পয়েন্ট ইউজ করি। তো এই দেখো, একটা ক্রোমোজোম, দুইটা ক্রোমোজোম, তিনটা, চারটা, এই চারটা ক্রোমোজোম আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল। তো এই চারটা ক্রোমোজোম বলো তো, এই চারটা ক্রোমোজোম
এই চারটা ক্রোমোজোম কার সাথে যুক্ত? এই চারটা ক্রোমোজোম হচ্ছে, দেখো এই চারটা ক্রোমোজোম তোমার কার সাথে যুক্ত? স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত। তাহলে এবং ক্রোমোজোমের অবস্থানটা তুমি একটু খেয়াল করো, ওরা বিষুবীয় অঞ্চল বরাবর আছে, বিষুবীয় অঞ্চল বরাবর আছে। তাহলে এই চিত্র দেখে তোমার কি ধারণা তৈরি হচ্ছে যে এটা কোষ বিভাজনের কোন পর্যায়ে হতে পারে? সো দেখি তোমরা অ্যান্সার করো, দেন হচ্ছে আমি আগে তোমাদের অ্যান্সার গুলো ভাইয়ের শুনবো, দেন তোমাদের কোন জায়গায় ভুলগুলো হতে পারে সেই অনুযায়ী তোমাদেরকে অ্যান্সার দিব। সো এটা কোষ কোষ বিভাজনের কোন পর্যায়ে আছে তোমাদেরকে মনে হয়? সবাই অ্যান্সার করো। আচ্ছা, একজনে দেখা দেখে আরেকজন অ্যান্সার করবা না, হ্যাঁ? তুমি যেটা পারো সেটাই অ্যান্সার করবা, যদি না পারো সেক্ষেত্রে অ্যান্সার করার প্রয়োজন নেই। বাট দেখে দেখে অ্যান্সার করবা না যে চ্যাটে তো সবাই মেটাফেজ লিখতেছে আমিও মেটাফেজ দেখি, এভাবে না, তুমি চিন্তা করো। তুমি চ্যাট অপশনে না গিয়ে তুমি আগে চিন্তা করো, দেন তুমি লিখবা। ওকে, আচ্ছা, ভেরি গুড। সবাই মোটামুটি পারছো, কারণ এটা যে মেটাফেজ এটা বোঝার উপায় কি? উপায় হচ্ছে, দেখো কয়েকটা ক্লু আছে। সেটা হচ্ছে যে প্রথম ক্লু হচ্ছে এখানে ক্রোমোজোম সবগুলাই দেখো বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করতেছে। তো আমরা তো জানি যে ক্রোমোজোম কিন্তু বিক্ষিপ্ত অবস্থায় ছিল। সো সকল ক্রোমোজোম যখন বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করে তখন কিন্তু সেটাকে আমরা বলি মেটাফেজ পর্যায়। সো মেটা মানে কি? মেটা মানে মাঝখানে, মেটা মানে মাঝে। সো দেখো এই ক্রোমোজোম গুলা কোথায় অবস্থান করতেছে? ঠিক মাঝখানে বা বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করে। সো এটা হচ্ছে প্রধান ক্লু। আরেকটা ক্লু আছে, সেটা হচ্ছে যে দেখো এখানে দেখো সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্ত হয়ে গেছে, রাইট? দেখো এই যে একটা ক্রোমোজোম এখানে সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্ত হয়ে এরকম করে দুইটা করে ক্রোমাটিড তৈরি করছে। সো এটা আরেকটা ক্লু। আমরা তো জানি যে মেটাফেজ পর্যায়ে হচ্ছে যে ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্ত। সো এই দুইটা ক্লু থেকে কিন্তু আমি বুঝতেছি যে এটা পর্যায়টা মেটাফেজ পর্যায়ে। সো তোমাকে প্রথমত এই চিত্র দেখে তুমি বুঝে গেলা যে এটা একটা মেটাফেজ পর্যায়ে চিত্র দেওয়া হয়েছে। সো চলো আমরা এখন কোশ্চেন গুলা দেখি যে কি কি কোশ্চেন আমাদেরকে এখানে করা হয়েছে। নাম্বার ওয়ান, ব্যাকটেরিয়ায় কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়? সো চিত্রের সাথে এটা কোনো সম্পর্কিত প্রশ্ন না, জ্ঞানমূলক প্রশ্নগুলো আসেও না এরকম সম্পর্কিত। সো এটা বলো, তোমরা অ্যান্সার করো তো দেখি। ব্যাকটেরিয়ায় কোন ধরনের কোষ বিভাজন? সো আমি তোমাদেরকে একটু ক্লু দিই, সেটা হচ্ছে কোষ বিভাজন টোটাল 3 প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। সো আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে ব্যাকটেরিয়া। সো ব্যাকটেরিয়া হচ্ছে একটা আদি কোষ, ব্যাকটেরিয়া হচ্ছে একটা আদি কোষ। তাহলে আমরা তো পড়ছি যে আদি কোষের ক্ষেত্রে বা এই ধরনের ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এই ধরনের আদি কোষের ক্ষেত্রে কোন কোষ বিভাজন দেখা যাবে? ডেফিনেটলি অ্যামাইটোসিস। সো এখানে তোমরা এটা সবাই পারবা আমি জানি। সো অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস। সো এটা ভেরি ইজি কোশ্চেন, সবাই পারবা, যে এক কথায় অ্যান্সার দিয়ে দিবা, 1 মার্ক পেয়ে যাবা সুন্দরভাবে, যে অ্যামাইটোসিস এই কোষ বিভাজনটা ব্যাকটেরিয়া দেখা যায়। ওকে, নাম্বার টু, সেটা হচ্ছে দেখো মিওসিসকে হ্রাসমূলক বিভাজন কেন বলা হয়? সো মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? 2 মার্কের জন্য প্রশ্নটা আসছে। সো আমরা এটাকে কিভাবে এক্সপ্লেইন করতে পারি? আমরা এটা সবাই, এখানে কিন্তু প্রশ্নগুলো তোমাদের সবারই জানা, মোটামুটি সবাই কিন্তু কম বেশি পারো। সো আজকে তোমাদের এখান থেকে তোমরা কি শিখবা? আসলে শিখবা হচ্ছে অ্যাকচুয়ালি কোন জিনিসটা তোমাকে হাইলাইট করতে হবে। সো মানে গদ বাঁধা কথাবার্তা তো লিখবা কিছু, বাট তোমাকে অবশ্যই মেইন ফোকাস পয়েন্টটাকে বা মেইন পয়েন্টটাকে ফোকাস করতে হবে। যে দেখো এক্স্যাক্টলি প্রশ্নটা করা হয়েছে মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন। তো তুমি তো প্রথমে মিওসিস বিভাজনের সংজ্ঞা দিবা। সো একটা সংজ্ঞার একটা পর্যায়ে তো এটা আসবে যে মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। সো আমাদের প্রশ্ন হচ্ছে কেন বলা হয়। সো ভেরি ইজি, একদম মূল পয়েন্টটা যদি আমি বলে থাকি সেক্ষেত্রে হচ্ছে দেখো মিওসিস বিভাজনের 2টা পর্যায়, রাইট? কয়টা পর্যায়? 2 পর্যায়। সো আমরা জানি একটা হচ্ছে মিওসিস 1, একটা হচ্ছে মিওসিস 2। মিওসিস 2। সো মিওসিস 1 এর ক্ষেত্রে আবার কিছু পর্যায় আছে, প্রোফেজ 1, দেন হচ্ছে তোমার মেটাফেজ 1, অ্যানাফেজ, টেলোফেজ। সেম ভাবে 2 তেও আছে। বাট এখানে দেখো মিওসিস 1 এর ক্ষেত্রে, মিওসিস 1 এর ক্ষেত্রে নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে, নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে। মিওসিস 2 এর ক্ষেত্রেও তোমার কি নিউক্লিয়াসটা বিভাজিত হবে। নিউক্লিয়াস, নিউক্লিয়াস বিভাজিত। আচ্ছা, বাট দেখা যায় যে মিওসিস 1 এর ক্ষেত্রে, মিওসিস 1 এর ক্ষেত্রে ক্রোমোজোম বিভাজিত হয়, বাট মিওসিস 2 এর ক্ষেত্রে ক্রোমোজোমটা বিভাজিত হয় না।
সো আলটিমেটলি আমরা কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি যে মিউসিস ওয়ান এর ক্ষেত্রে ধরো তো এখানে পুরোটা লাইন অনেক সময় লেখার প্রয়োজন হয় না, তুমি জাস্ট যেটা লিখতে পারো সেটা হচ্ছে যে মিউসিস ওয়ান এবং টু এর ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে মিউসিস ওয়ান এর ক্ষেত্রে দেখা যায় যে মিউসিস ওয়ান এবং টু টোটাল নিউক্লিয়াসের বিভাজনটা হয় দুইবার, নিউক্লিয়াস বিভাজন হচ্ছে ধরো দুইবার, বাট ক্রোমোজোম বিভাজন হবে একবার। একবার। সো মিউসিস ওয়ান যখন একটা জাইগোট ফর্ম হয়, ধরো এটা হচ্ছে আমাদের একটা জাইগোট টোয়াইসেন, সো এখান থেকে প্রথম ধাপে কি হয়, প্রথম ধাপে টোয়াইসেন থেকে কি ক্রোমোজোম সংখ্যা দেখো অর্ধেক হ্রাস পেয়ে যাচ্ছে, এটাই তো হয়, এটা হচ্ছে মিউসিস ওয়ান। আবার মিউসিস টু তে কি হয়, এন থেকে আরেকটা এন আরেকটা এন, এভাবে এখান থেকে এন থেকে একটা এন একটা এন, টোটাল আমরা চারটা পাচ্ছি। বাট এটা হচ্ছে মিউসিস ওয়ান স্টেজ, এটা হচ্ছে মিউসিস টু স্টেজ। সো মিউসিস ওয়ান এর ক্ষেত্রে ওয়ান এবং টু নিউক্লিয়াস কিন্তু পরপর দুইবার বিভাজিত হয়েছে, এবং মিউসিস ওয়ান এর ক্ষেত্রে দেখো ওয়ান এর ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে। তো আমরা যখন মিউসিস ওয়ানটা ইন ডিটেল যখন পড়ছিলাম তখন কিন্তু আমরা দেখছিলাম যে মিউসিস ওয়ান এর যে মেটাফেজ ওয়ান সেখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, কারণ সেখানে কি ওই ক্রোমোজোমটা সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্ত হওয়ার প্রয়োজন পড়ে না, 23টা ক্রোমোজোম চলে যায় উপরে, 23টা ক্রোমোজোম চলে যায় নিচে। তো ছিল 46টা থেকে মিউসিস ওয়ান স্টেজে এখানে 23টা ক্রোমোজোম চলে যাচ্ছে, এখানে 23টা ক্রোমোজোম চলে যাচ্ছে। সো দেখো ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে গেছে। সো তোমাকে যখন প্রশ্নটা তুমি উত্তর করবা যে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়, তুমি তো এটাই হাইলাইট করবা যে মিউসিস ওয়ান এই পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পেয়ে যায়, কিন্তু মিউসিস টু ধাপে সেটা হ্রাস পায় না। যেহেতু মিউসিস ওয়ানে হ্রাস পায়, আলটিমেটলি কিন্তু টোটাল মিউসিস বিভাজনটাতে ক্রোমোজোম সংখ্যার কি পরিবর্তন বা ক্রোমোজোম সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, তাই মিয়োসিস বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। অর্থাৎ ক্রোমোজোম যে অর্ধেক হচ্ছে এই জিনিসটাকেই হচ্ছে মূলত ফোকাস করতে হবে, যে ক্রোমোজোম সংখ্যা মিয়োসিস ওয়ানে অর্ধেক হয়ে যায়, এটাই হচ্ছে এখানকার মূল আলোচ্য জিনিস বা মূল টপিকটা। ওকে, তাহলে বোঝা গেছে না বলো, ক্লিয়ার কিনা বলো এই মিয়োসিসকে কেন হ্রাসমূলক বিভাজন? আমি জানি তোমরা সবাই পারো, বাট কোন জিনিসটা ফোকাস করতে হবে বোঝা গেছে? চ্যাটে চ্যাটে লিখো যে ক্লিয়ার কিনা। আচ্ছা, ভেরি গুড, সো ক্লিয়ার। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা দেখো, 3 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে যে উদ্দীপকটির পরের ধাপ চিহ্নিত চিত্র। আমরা তো অলরেডি চিত্রের মধ্যে বলেই ফেলছি যে এটা কোন ধাপ। সো দিস ইজ মেটাফেজ স্টেজ। সো আমাদেরকে বলছে পরের ধাপ। দেখো যদি প্রশ্ন তুমি ভালোভাবে না পড়ো, পরীক্ষার হলে হ্যালুসিনেশন হয়, জানো তো। বিশেষ করে তোমার অ্যাডমিশন লেভেলে এটা আরো বেশি হয়। সো হ্যালুসিনেশন হওয়া যাবে না। সো তুমি যদি খুব দ্রুত প্রশ্ন পড়ো, তুমি কিন্তু এই পরের শব্দটাকে পরীক্ষা হলে দেখবা না। তুমি কি দেখতেছো যে উদ্দীপকের ধাপটি চিহ্নিত চিত্র সহ বর্ণনা করো, তুমি কিন্তু এটাও দেখবা পরীক্ষার হলে। সো এই ধরনের হ্যালুসিনেশন করা যাবে না। দেখো লেখা আছে স্পষ্টত উদ্দীপকটির পরের ধাপ, তার মানে এটা হচ্ছে মেটাফেজ। তো পরের ধাপটা কি বলো? অ্যানাফেজ। অ্যানাফেজ, ভেরি গুড। সো পরের ধাপটা হচ্ছে আমাদের এই 3 নম্বর প্রশ্ন গ। সো আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ। সো তোমাকে কি বলছে? তোমাকে বলছে যে চিহ্নিত চিত্র সহ বর্ণনা। সো ডেফিনেটলি তোমাকে চিত্র দিতে হবে। চিত্র তো বায়োলজির জন্য এমনিতেই মাস্ট, মানে দিতেই হয়। তার উপর যদি তোমার প্রশ্নে বলে দেয়া হয়, সো সেক্ষেত্রে তো মাস্ট দিতে হবে। সো তখন কিন্তু তুমি চিত্র না দিলে কিন্তু যতই লিখো কোনো লাভ নাই, ওই একের বেশি পাবা না। বা চিত্র দিলে তুমি এক্সপ্লেইন করলে 3-এ 3 পেয়ে যেতে পারো। তো যাই হোক, আমাদেরকে বলছে চিত্র সহ বর্ণনা। সো তোমাদের চিত্রটা অবশ্যই প্র্যাকটিস করা আছে, অবশ্যই তোমাদের প্র্যাকটিস তোমরা করছো। এভাবে করে তুমি প্রথম হচ্ছে স্পিন্ডল ফাইবার আঁকবা। ধরো আমি সাপোজ ভাই একটা আঁকলাম। তো অ্যানাফেজ ধাপে আরেকটা নাম কি বলতো? অ্যানাফেজের আরেকটা নাম, অ্যানাফেজের আরেকটা নাম হচ্ছে গতি পর্যায়। গতি পর্যায়। সো এখানে তো দেখো, এখানে কিন্তু সেন্ট্রোমিয়ার বরাবর এটা বিভাজন হয়ে যায় শেষে, না? এই যে এরকম করে বিভাজন হয়ে যায়, তখন কি হয়, এই এই যে ক্রোমাটিড গুলায় দেখো, ক্রোমাটিডের এই দেখো এখানে যে সেন্ট্রোমিয়ার সেটা মেরুমুখী, আর যে বাহুগুলা সেটা হচ্ছে যে অনুগামী। এটাকে বলা হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার হচ্ছে অগ্রগামী, বাহুগুলা অনুগামী। সো আরেকটা ক্রোমাটিড এদিকে যাবে এই। সো এই তার মানে এরকম করেই তো থাকবে, রাইট? এরকম করেই যে সেন্ট্রোমিয়ার থেকে অগ্রগামী, বাহুদ্বয় অনুগামী। সো যেহেতু তারা মেরুর দিক যাচ্ছে গতিশীল অবস্থায়, এটাকে গতি পর্যায়ে বলা হয়। সো এখানে বলতো সেন্ট্রোমিয়ার গুলো যখন যায় তারা বিভিন্ন আকৃতি রূপ লাভ করে না? এই যে ভি, এল, জে, আই, এই 4টা শেপ লাভ করে, মেটা, সাবমেটা, হ্যাঁ, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক,
অ্যাক্রোসেন্ট্রিক, ট্যালোসেন্ট্রিক। সেম ভাবে এখানেও সেম। এই যে সবসময় এটা খেয়াল করবা, এই যে তোমার সেন্ট্রোমিয়ারটা যেন সামনের দিকে থাকে, হ্যাঁ এটা ভুল করা যাবে না, সেন্ট্রোমিয়ার সামনের দিকে থাকতে হবে, সেন্ট্রোমিয়ার এই যে সামনের দিকে। তো এরকম করে কি হবে, 46টা ক্রোমোজোম, এখানে এক একটা অপত্য ক্রোমাটিডে এক একটা অপত্য ক্রোমোজোম, 46টা ক্রোমোজোম চলে যাবে এই মেরুতে, 46টা ক্রোমোজোম এই মেরুতে চলে আসবে। সো এই যে গতিশীল যে পর্যায়টা সেটাই হচ্ছে অ্যানাফেজ। এটাই তোমাকে চিত্রসহ বর্ণনা করতে বলছে 3 নাম্বারের জন্য। সো তুমি সুন্দর করে অ্যানাফেজ কাকে বলে সংজ্ঞাটা দিবা, চিত্রটা দিবা, তারপর অ্যানাফেজের মধ্যে যে ঘটনাগুলো ঘটে সেটা পয়েন্ট আকারে দিবা। হ্যাঁ, সো লিখার কিছু ক্রাইটেরিয়া আছে, তুমি রচনা লিখলে হবে না, সো তুমি সুন্দর করে প্যারা আকারে দিতে পারো অথবা পয়েন্ট আকারে দিতে পারো। এই চিত্রের জন্য, এই প্রশ্নের জন্য পয়েন্ট আকারে দেওয়াটাই বেটার। আচ্ছা, 4 নাম্বার প্রশ্ন দেখো, পি এর অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের বিভিন্ন আকৃতির হয়। পি এর, সো পি কে বলো, পি মানে কি বুঝাইছে? পি মানে বুঝাইছে একটা ক্রোমোজোম, পি মানে বুঝাইছে কি ক্রোমোজোম, ক্রোমোজোম। অবস্থান অনুযায়ী, সো কি অনুযায়ী? অবস্থান অনুযায়ী। সো ক্রোমোজোম বিভিন্ন আকৃতির হয়। তাহলে তোমরা বলো তো এটা কি চাইছে, দিয়ে তোমরা চ্যাটে লিখো যে এই প্রশ্নটা দিয়ে তোমরা কি বুঝছো। আমি উত্তর অবশ্যই দিচ্ছি, একটু পরেই দিচ্ছি, আগে তোমাদের চিন্তা ভাবনাগুলো শুনে নি। যে পি এর অবস্থান অনুযায়ী ক্রোমোজোম বিভিন্ন আকৃতির হয়। সো এটার অ্যান্সার মূলত, বা এটার প্রশ্নটা কি জানতে চাইছে? সো সজীব বলছে সেল ডিভিশনের এসবি স্টেপ। এসবি স্টেপ মানে, এসবি স্টেপ বুঝি নাই। সিফাত বলছে VLJI। বাকিরা, বাকিরা কি কেউ প্রশ্ন বুঝো নাই? এই যে দেখছো সজীব কিন্তু ভুল উত্তর দিয়েছে। হ্যাঁ সজীব, তোমার দেখো তোমার তুমি কিন্তু প্রশ্নটা ক্যাচ করতে পারো নাই। হুম, এটা কিন্তু কোষ বিভাজনের সব ধাপকে মিন করে নাই। অ্যানাফেজ, ইয়েস। হ্যাঁ মিমি প্রায়, হ্যাঁ মিমি সঠিক উত্তর দিয়েছে। আম, উম, বুঝাইছে, হ্যাঁ মিমি তোমার অ্যান্সারটা ঠিক আছে। তারপর হচ্ছে সজীব, হ্যাঁ সজীবের অ্যান্সারটা ভুল। সো সজীব তুমি একটু প্রশ্নটা ভালো করে পড়ো। সিফাতের অ্যান্সার ঠিক আছে। সো বাকিরা, বাকিরা, বাকিরা ট্রাই করো কি বুঝাইছে। আচ্ছা, অ্যানাফেজের আসলে বিভিন্ন আকৃতি বোঝায় নাই, তোমরা অনেকে অ্যানাফেজ স্টেজটাকে হাইলাইট করতে চাইছো। বেসিক্যালি এটা ক্রোমোজোমের ক্লাসিফিকেশন জানতে চাইছে। প্রথম অধ্যায় থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে, যদিও তোমাদের প্রথম অধ্যায় নাই, বাট ঘুরাই ফিরে কিন্তু দিয়ে দিছে, কারণ কি এটা অ্যানাফেজের সাথে রিলেটেড তাই। অ্যাকচুয়ালি এটা জানতে চাইছে যে পি এর অবস্থান মানে কি ক্রোমোজোম। সো ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, এই যে দেখো পি, পি বরাবর এই যে সেন্ট্রোমিয়ার আছে, সো সেন্ট্রোমিয়ারের যে অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের, ক্রোমোজোমের ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগকে আসলে জানতে চাইছে। মানে একটু আগে আমরা যেটা বলছিলাম, হ্যাঁ সো শ্রেণী বিভাগ, এই শ্রেণী বিভাগটা জানতে চাইছে। সো কিরকম, আমরা তো জানি যে আমাদের ক্রোমোজোম যদি এরকম সেন্ট্রোমিয়ারটা ঠিক মাঝখানে থাকে তখন এটাকে ভি শেপ বলা হয় না, ভি। যদি এই সেন্ট্রোমিয়ারটা, সেন্ট্রোমিয়ারের অবস্থানটা যদি কিছুটা ডানে বা কিছুটা বামে চলে আসে তখন কিন্তু তার একটা বাহু কিছুটা ছোট হয়ে যায় আর একটা বাহু কিছুটা বড় হয়, তখন কি হয় এল। এটাকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক। আমি যদি আরেকটু ছোট করি, অর্থাৎ এটা যদি আরো এদিকে আসে সেক্ষেত্রে প্রান্তের কাছাকাছি আসে, তখন হচ্ছে বাহুটা আরো ছোট হবে আর এই বাহুটা আরো বড় হবে, তখন এটা জে শেপ বা অ্যাক্রোসেন্ট্রিক। আরেকটা হচ্ছে একদম বাহুটা খুবই ছোট আর এই বাহুটা খুবই বড়, এটা হচ্ছে ট্যালোসেন্ট্রিক বা প্রান্ত কেন্দ্রিক। সো মধ্যকেন্দ্রিক, উপমধ্যকেন্দ্রিক, প্রান্ত কেন্দ্রিক, উপপ্রান্ত কেন্দ্রিক, আর হচ্ছে প্রান্ত কেন্দ্রিক। সো এটাকে ইংরেজিতে বলা হয় মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, ট্যালোসেন্ট্রিক। এই যে ক্রোমোজোম গুলো আমি বিভিন্ন আঁকলাম না, এই শ্রেণী বিভাগটা জানতে চাইছে। সো দেখছো তোমাদের কিন্তু কোশ্চেন বোঝাটাও একটা পরীক্ষা, কোশ্চেন বোঝাটাও একটু পরীক্ষা। আমি একটু আনমিউট মিউট করতেছি, একটু সাইলেন্ট হবে।
আচ্ছা সরি, একটা আহ, একটু কারণে ইন্টারাপ্ট করতে হলো, তো আবার ব্যাক করলাম। আচ্ছা, সো এই কোশ্চেনে সো একজন প্রশ্ন করছে, ভাই তাহলে এটা কিভাবে লিখবো? সো কিভাবে লিখবে, এই যে ভাই অলরেডি তোমাদেরকে পড়াই দিছি, দেখো খেয়াল করো যে তুমি প্রথমত হচ্ছে বলবা যে এখানে হচ্ছে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেটাসেন্ট্রিক, দেন হচ্ছে তোমার সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তারপর তুমি এক একটা মেটাসেন্ট্রিক লিখে 1 নাম্বার দিবা। যে এখানে কি হয়, এখানে সেন্ট্রোমিয়ারটা একদম ক্রোমোজোমের ঠিক মাঝে থাকে, যার কারণে বাহু দুইটা সমান, তাই এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। যেহেতু মাঝখানে তাই এটাকে মেটাসেন্ট্রিক, এটা ভি শেপ হয়। দেন তুমি 2 নাম্বারে দিবা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট লিখবা, দেন এটাকে বলবা যে সাবমেটাসেন্ট্রিক। এখানে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা কি একদম কেন্দ্র থেকে কিছুটা সরে যায়, যার কারণে এটাকে বলা হয় তোমার সাবমেটাসেন্ট্রিক, এটা এল শেপ। এরকম করে সবগুলো, এটা 3 নাম্বার দিবা, এটা 4 নাম্বার, দেখবা যে সুন্দরভাবে 2 পৃষ্ঠা হয়ে যাচ্ছে। এবং চিত্র তো মাস্ট দিতেই হবে, এটাই ছিল এটার অ্যান্সার। হ্যাঁ অবশ্যই সুমনা, ব্যাখ্যা তো দিতেই হবে কেন এটা ভি শেপ। ভি শেপ মানে কি? ভি মানে দেখো এটা উল্টা ভি আর কি, এটা উল্টা ভি, এটা উল্টা এল। হ্যাঁ, এখানে তো পুরোপুরি তো আর মিলে না, মানে ক্লোজ আর কি, ক্লোজ টু এই যে জে, আর এটা একদম লম্বা আই এর মতো, তাই। আর ব্যাখ্যাটা ওইটাই যে সেন্ট্রোমিয়ার যেখানে থাকবে তাই ভি এল জে আই এরকম করে দেখা যায়। ওকে মিমি, মিমি হ্যাঁ তোমার ভাইয়া কোশ্চেন অ্যান্সার কিন্তু অলরেডি দিয়ে দিছে, বুঝছো মিমি যে কিভাবে লিখবা? তাহলে বলো, চ্যাটে বলো বুঝেছো কিনা। যে 1 নাম্বারে মেটাসেন্ট্রিক, 2 নাম্বারে সাবমেটাসেন্ট্রিক, এভাবে প্রত্যেকটা পয়েন্ট লিখে তুমি ব্যাখ্যা দিবা যে কেন এটা মেটা, কেন এটা সাবমেটা। কারণ সেন্ট্রোমিয়ার ঠিক মাঝে থাকলে সেটাকে আমরা মেটা বলি, কিছুটা মাঝখান থেকে সরে গেলে সেটাকে সাবমেটা বলি, এবং যখন সরে যাচ্ছে তখন শেপ কি হচ্ছে, ভি এল জে আই। ওকে ক্লিয়ার। তাহলে আমরা একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু সলভ করে ফেললাম। যে এই তার মানে তোমাদের সাথে কথা বলে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে কোশ্চেন কিন্তু তোমাদেরকে মানে বুঝতে হবে, ভুল অ্যান্সার দিয়ে আসা যাবে না। তুমি কিন্তু পারো, বাট তোমাকে কোশ্চেন আগে তুমি চিন্তা করো, জাস্ট 20 থেকে 30 সেকেন্ড তুমি কোশ্চেনটার দিকে তাকাই থাকো যে এই কোশ্চেনটা আমি যেটা মনে করতেছি সেটা সঠিক কিনা। সো সেটা হচ্ছে আগে ক্যাচ করতে হবে। ওকে, সো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। সো পরের প্রশ্নটা দেখো ভালোভাবে, তুমি প্রশ্নটা দেখো। সো আমরা দুইটা আমি ফিগার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তাহলে এ তে কি দেখা যাচ্ছে, যে 2n একটা কোষ, এখান থেকে 2টা কোষ তৈরি হয়েছে এবং সেখানে ক্রোমোজোম নাম্বার সেম। তাহলে বলো এটা কি, এটা কি বলো, এটা কি কি বুঝাইছে বলো, তোমরা অ্যান্সার করো। ভেরি গুড নিদ্রা, সবার আগে অ্যান্সার দিয়েছে, সবাই পার্টিসিপেট করো। তোমরা যত বেশি এখানে কোঅপারেট করবা, যত বেশি পার্টিসিপেট করবা, তোমার ফ্লুয়েন্সি তত বাড়বে এবং তুমি পরীক্ষায় তত বেশি কনফিডেন্স পাবা। সো সবাই পার্টিসিপেট করবা। ওকে ভেরি গুড। সো এ নাম্বার চিত্র বুঝাইছে মাইটোসিস, কারণ এখানে দেখো ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত। আর বি নাম্বার চিত্রটা দেখো। সো বি নাম্বার চিত্র অলরেডি তোমরা বুঝে গেছো যে এখানে দেখো এটা মিওসিস 1, এটা একটু আগে আমরা পড়ছি এটা মিওসিস 2। এখানে দেখো মিওসিস 1 এ ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কমে গেছে, অর্ধেক হয়ে গেছে। সো এটাই হচ্ছে মূলত কি রিডাকশনাল সেল ডিভিশন। আমরা তো মূলত আসলে মিওসিস 1টাকে রিডাকশনাল বা হ্রাসমূলক বলে থাকি, মিওসিস 2টাকে কিন্তু ইকুয়েশনাল বলা হয়, কারণ ক্রোমোজোম সংখ্যা কিন্তু এখানে সেম। বাট আলটিমেটলি দুইটাকে আমরা একসাথে যখন বলি তখন কিন্তু রিডাকশনালি বলি, হ্যাঁ, বা হ্রাসমূলকই বলি, কারণ আলটিমেটলি এখানে কিন্তু হ্রাস পাইছে, এই জিনিসটাই ফোকাস। সো আমরা চিত্র বুঝে গেছি যে এই চিত্রটা কি মিন করছে। সো এটা মিন করছে হচ্ছে মাইটোসিস, আর এটা মিন করছে হচ্ছে মিওসিস। এটাই হচ্ছে মূল বোঝার জিনিস, তো বুঝে গেলাম আমরা। সো নাম্বার 1 প্রশ্ন দেখো, এস ফেজ মানে কি? তাহলে বলো। এই উদ্দীপক রিলেটেড না এটা, সো জ্ঞানমূলক প্রশ্ন কখনো উদ্দীপক রিলেটেড হয়ও না। এস ফেজ মানে কি বলো তো দেখি, কে কে পারবা? হ্যাঁ নিদ্রা বলছো সিনথেসিস ফেজ, বলে কি সিনথেসিস করবা বলো। এস ফোর্স তো সিনথেসিস, ওকে, বাট এখানে কি সিনথেসিস বোঝাচ্ছে সেটাও ক্লিয়ার করতে হবে, শুধু সিনথেসিস লিখে আসতে হবে না। হুম, ওকে ভেরি গুড। তো তোমরা পারো, দেখছো শুধু সিনথেসিস লিখে আসলে কিন্তু হবে না। সো এটা বোঝাচ্ছে যে আমরা যে ইন্টারফেস, তোমাকে এভাবেই বলতে হবে যে ইন্টারফেস দশার মধ্যে যে 3টা দশা আছে, একটা হচ্ছে গ্যাপ 1, একটা হচ্ছে এইচ ফেজ এবং গ্যাপ 2। সো ইন্টারফেস দশার সবচেয়ে দীর্ঘায়িত যে দশাটা সেটা হচ্ছে এইচ ফেজ, আর এই দশায় ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ প্রতিলিপন হয়, ডিএনএ রেপ্লিকেশন। সো এভাবে ক্লিয়ার করতে হবে, শুধু সিনথেসিস ফেজ দিলে হবে না। এখানে ডিএনএ সিনথেসিস হয় সত্য কথা, বাট এটা যে ইন্টারফেজের একটা ধাপ ডিএনএ রেপ্লিকেশন, এটাও তোমাকে কিন্তু ক্লিয়ার করতে হবে যে এটা ইন্টারফেজ দশার মধ্যবর্তী ধাপটা। ইন্টারফেজ দশা যে ধাপে কি হয় ডিএনএ প্রতিলিপিত হয়, আর এই ধাপটাকে আমরা বলি এস ফেজ। সো এই যে আস্তে আস্তে কিন্তু তোমরা বুঝতে পারতেছো যে মানে কোশ্চেন তোমাকে কি জানতে চাইছে এবং তুমি সেটা কিভাবে অ্যান্সার করবা। ওকে, এভাবে দিলে তুমি কিন্তু 10-এ 10ও পাবা।
আচ্ছা নাম্বার 2 দেখো অ্যামাইটোসিস। তো আবারও রিপিট প্রশ্ন, আমরা একটু আগে পড়ে আসলাম। অ্যামাইটোসিস বলতে কি বোঝো? ভেরি ইজি। সো অ্যামাইটোসিস হচ্ছে এক ধরনের কোষ বিভাজন, যেখানে অ্যাকচুয়ালি কি হয়, যেখানে হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসটা আলটিমেটলি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এবং এখানকার মূল কথাটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো জটিল কোনো ধাপ হয় না, কোনো জটিল ধাপ ছাড়াই আলটিমেটলি একটা কোষ দুইটা কোষে বিভক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, সো এটা এটা খুবই ইজি কোশ্চেন। তুমি চাইলে যেহেতু 2 মার্কের, চাইলে তুমি চিত্রটা দিতে পারো, এরকম করে একটা চিত্র আঁকবা কোষ, দেন তুমি এই যে নিউক্লিয়াস আঁকলা, তারপর কি হয়, কোষ সাইটোপ্লাজম একটু, নিউক্লিয়াসটা একটু লম্বা হয়ে যায়, সাইটোপ্লাজমও লম্বা হয়, তারপর কি হয়, দুই পাশ থেকে দেখো দুই পাশ থেকে জেগে যায়, তারপর আলটিমেটলি এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস। তো চিত্রটা দিলেই কিন্তু তোমার আর লিখা বেশি লিখা লাগে না। তুমি চিত্রটা প্রথমে অ্যামাইটোসিসের সংজ্ঞাটা দিবা, দেন চিত্রটা দিবা, দেন নিজে আবার 2-3 লাইন লিখে দিবা যে এখানে উপরোক্ত পর্যায়ে প্রথমত নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমটা কিছুটা লম্বা হয়ে যায়, সেই অনুযায়ী সাইটোপ্লাজম দুই দিক থেকে কি হয়ে যায়, কুঞ্চিত হয়, এবং ফাইনালি দুইটা কোষে বিভক্ত হচ্ছে। এখানে কোনো জটিল কোনো ধাপ নাই। উদাহরণ দিয়ে দিবা, ব্যাকটেরিয়া, অ্যামিবা, এগুলোতে অ্যামাইটোসিস হয়। এই তো, 2-এ 2 অবশ্যই পাবা, টিচার মার্কস তোমাকে দিতে বাধ্য। ওকে। আচ্ছা নাম্বার 3, এ এবং বি প্রক্রিয়ার মধ্যে তুলনা করো। আমরা তো এ অলরেডি বলেই ফেলছি যে এ ধাপটা হচ্ছে কি, এ ধাপটা হচ্ছে মাইটোসিস। তো এ ধাপটা যদি মাইটোসিস হয় আর বি ধাপটা যদি তোমার মিওসিস হয়, তাহলে বলো কি জানতে চাইছে? আমি আবার কোশ্চেনে গেলাম, বলো তোমরা বলো, এখানের মধ্যে তুলনা করো। সো তুলনা করা মানে কি, বলো তোমরা বলো। সো তোমাকে কি জানতে চাইছে এখানে? তুলনা করা মানে হচ্ছে তোমাকে পার্থক্য জানতে চাইছে। তুলনা করা মানে কি, তোমাকে এখানে পার্থক্য লিখতে হবে। সো তুমি সুন্দরভাবে হচ্ছে যে এখানে দুইটা ছক করবা, এখানে পার্থক্যের বিষয় বলবা, যে পার্থক্যের বিষয়বস্তু। আচ্ছা, যখন বলা হয় যে সরাসরি পার্থক্য বলা হয়, তখন তোমার পয়েন্টগুলো ছোট হইলেও সমস্যা নাই। কিন্তু যখন বলা হয় যে এরকম তুলনা করো, তখন পার্থক্যগুলোকে একটু অ্যানালাইসিস করতে হয়। খেয়াল করে শোনো, যখন সরাসরি বলা হয় যে পার্থক্য লিখো, তখন আমরা এই পয়েন্টগুলা খুব মানে ছোট ছোট পয়েন্ট দিলেও হয়, অল্পে বোঝা যায় এমন। বাট যখন বলা হয় যে তুলনা করো, তখন পার্থক্যগুলোকে একটুখানি অ্যানালাইসিস করতে হয়, খুব শর্টে লিখা যাবে না। ধরো তুমি এখানে সংজ্ঞা লিখলা, সংজ্ঞা যে যে প্রক্রিয়া এখানে হচ্ছে একটা থেকে দুইটা কোষ তৈরি হয়, সেটা হচ্ছে মাইটোসিস, এভাবে করে লিখতে হয়। মিওসিসে একটা থেকে চারটা তৈরি হয়। এখানে কি লিখবা, এখানে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না, এখানে লিখবা যে ক্রোমোজোম অপরিবর্তন, ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তনীয়। মানে এই জাস্ট একটা শব্দ লিখবা না। ওকে, আমি কি বুঝাতে চাইছি বুঝছো? এখানে একটা শব্দ লিখবা না। আমি এখানে যদি একটা শব্দ লিখছি, বা তোমরা সেখানে শব্দ লিখবা না। এখানে লিখবা, তুমি বাংলায় লিখতে হবে যে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এখানে লিখবা ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক, এভাবে করে লিখতে হবে অর্ধেক। তো যখন তোমাকে বলবে যে তুলনা করো, তখন তোমাকে একটু বর্ণনামূলক লিখতে হবে, একদম সংক্ষেপে, শব্দ লিখা যাবে না, অর্ধেক সংখ্যা হ্রাস পায়। ওকে, অনেক পার্থক্য তো তোমরা জানো, অনেক পার্থক্য আছে। এখানে কি হয়, এখানে নিউক্লিয়াসের পরিবর্তন কি হয়, নিউক্লিয়াস এখানে তোমার দেখা যাচ্ছে যে একবারই বিভক্ত হচ্ছে, আর এখানে নিউক্লিয়াস পরপর 2 বার এবং ক্রোমোজোম সংখ্যা একবার পরিবর্তন হচ্ছে। তারপর তুমি কি দিতে পারো, তারপর তুমি বলতে পারো যে মিওসিসে ক্রসিং ওভার হয়, হ্যাঁ ক্রসিং ওভার হয়। তারপর মাইটোসিসে সেটা হয় না। তারপর মাইটোসিসের ক্ষেত্রে, মেটাফেজের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, মিওসিস ক্ষেত্রে মিওসিস ওয়ানে বিভক্ত হয় না। সো পার্থক্য তুমি তুমি অনেক পারো, পার্থক্য আমি তোমাকে শেখানোর কিছু নাই, তুমি নিজেই পারো। বাট তুমি কিভাবে লিখবা সেটা বুঝা গেছে কিনা বলো, চ্যাটে রেসপন্স করো যে তুমি পার্থক্যগুলো কিভাবে লিখবা সেটা বোঝা গেছে। প্রথমে বিষয় দিবা, বিষয় দিয়ে এখানে পয়েন্ট দিবা, তারপর এখানে যতগুলো পয়েন্ট দিবা সবগুলোর নাম লিখবে। এবং তোমাকে যেহেতু বলছে তুলনা করো, তো তুলনার নিয়মটা হচ্ছে যে পার্থক্যগুলোকে শর্ট ফর্মে লিখা যায় না, সেটাকে কিছুটা অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ, আমরা অর্থাৎ এখানে যে ভাইয়া, ধরো এটা আমি কেটেই দিই, অনেকে তোমরা ভুল বুঝতে পারো, ধরো এটা কেটেই দিলাম, হ্যাঁ। সো এটাকে হচ্ছে যে এই যেহেতু তুলনা বলছে, সেক্ষেত্রে আমরা লিখবো যে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না। সো এভাবে করে লিখতে হবে, যাতে তো লাইনটা পড়ে বোঝা যায় এরকম। সো এরকম যেহেতু 3 মার্ক, বলো কয়টা কয়টা পার্থক্য দিবা? 3 মার্কের জন্য মিনিমাম 6টা দেওয়া বাধ্যতামূলক, ম্যাক্সিমাম 8টা দিবা। 8টা পার্থক্য দিয়ে দেন তুমি এখানে চিত্র দিবা, যেহেতু এর মধ্যে চিত্র দেওয়াটাও সম্ভব। সো চিত্রের মধ্যে কোনটা দিবা? চিত্রের মধ্যে তুমি শর্ট ফর্মে তোমার এইটাও দিতে পারো, এই যে এখানে যে চিত্রটা দিচ্ছে সেটাও দিতে পারো, তাহলে বোঝা যায় যে মিউসি তুমি কি বুঝাইছো। এই একটা দুইটা, এখানেও সেম, একটা থেকে প্রথমে দুইটা,
দেন এরকম এই চিত্রটাও দিতে পারো চাইলে, ভেরি ইজি, ওই বড় বড় চিত্র দেওয়ার অনেক সময় প্রয়োজন হয় না। আচ্ছা, এবার আসো 4 নাম্বার প্রশ্ন। এ এবং বি উভয় প্রক্রিয়াই প্রকৃত কোষের জীবন চক্রে সমান গুরুত্ব বহন করে, উক্তিটির সাথে তুমি কি একমত? তো প্রশ্নটা আবার পড়ো এবং তোমাদের মতামত ভাইকে চ্যাটে জানাও। এ এবং বি উভয় প্রক্রিয়াই প্রকৃত কোষী জীবের, খেয়াল করো এ এবং বি প্রকৃত কোষ, আমরা তো জানি মাইটোসিস মিওসিস দুটো প্রকৃত কোষেই হয়, এবং বলছে যে দুটো কোষ বিভাজনই জীবন চক্রে সমান গুরুত্ব বহন করে, উক্তিটির সাথে তুমি কি একমত? তো সবার দেখে কেউ সবার মতামত আমি একটু নেই। তো সবাই তোমাদের মতামত জানো, মতামত জানাতে তো কোনো সমস্যা নেই এখানে, মানে ওরকম কোনো প্রশ্নের উত্তর দিতে হচ্ছে না। তো সবাই কি একমত কিনা বলো, নাকি দ্বিমত পোষণকারী কেউ আছো? সো এখন পর্যন্ত সবাই একমত, মনিরুল, সুমনা, মৃদু একমত। আচ্ছা, তার মানে হচ্ছে সবাই একমত, কোনো কনফিউশন নেই। তো তোমরা যেহেতু সবাই একমত, আমিও একমত। অবশ্যই এই কি সমান গুরুত্বই বহন করে। কেন? কারণ ওই যে মাইটোসিসের গুরুত্ব আলটিমেটলি কি জানতে চাইছে, এখানে জানতে চাইছে হচ্ছে মাইটোসিস এবং মিওসিস কেউ কার হচ্ছে কম গুরুত্বপূর্ণ না। সো প্রথমত তুমি হচ্ছে মাইটোসিসের গুরুত্বটা লিখবা, যে মাইটোসিসের কারণেই কিন্তু আলটিমেটলি আমরা ছোট্ট একটা জাইগোট থেকে ভ্রূণ তৈরি হচ্ছে, ভ্রূণ থেকে পূর্ণাঙ্গ একটা দেহ তৈরি হচ্ছে। মাইটোসিসের কারণেই কিন্তু আলটিমেটলি ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তন থাকতেছে, যার কারণে কি গুণগত কোনো পরিবর্তন হচ্ছে না, মাতৃকোষ অপত্যকোষ সেম। মাইটোসিসের কারণেই হচ্ছে কোনো কারণে যদি আমাদের কোথাও কেটে যাচ্ছে সেটা ক্ষতপূরণ হচ্ছে। আলটিমেটলি তোমাকে ওই যে বইতে যে মাইটোসিসের গুরুত্ব সেটাই লিখতে হবে। এটা লেখার পর তবে তুমি মায়োসিসের গুরুত্ব লিখবা, যে মায়োসিস বিভাজন যদি না হইতো তাইলে কিন্তু আলটিমেটলি কি প্রজনন কোষ তৈরি হইতো না। প্রজনন কোষ যদি তৈরি না হইতো সেক্ষেত্রে বংশ পরম্পরায় একটা বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্যের সঞ্চারিত বা বংশ যে রিপ্রোডাকশনে যে ব্যাপারটা সেটা কিন্তু সম্ভব হতো না। তো মায়োসিস বিভাজনের কারণে কিন্তু সেটা সম্ভব হচ্ছে। মায়োসিস বিভাজনে কিন্তু ক্রসিং ওভার হয়, যার কারণে কি হয় একটা বাচ্চা তখন তৈরি হচ্ছে, সে বাবা এবং মায়ের মিলিত বৈশিষ্ট্যগুলো পাচ্ছে। তার মানে আলটিমেটলি দেখো আমাদের দৈহিক বৃদ্ধির জন্য মাইটোসিস লাগতেছে, আবার পরবর্তী প্রজন্ম তৈরির জন্য মায়োসিস লাগতেছে। সো আলটিমেটলি কোনোটা বাদে কিন্তু কোনোটা সম্ভব না। শুধু পরবর্তী প্রজন্ম তৈরি করে গেলাম আর সেই প্রজন্মের মধ্যে কোনো মানে মাইটোসিস হলো না, তাহলে তো সেটা মানুষই হবে না। আবার ধরো মাইটোসিস দিয়ে মানুষটা হইলো, বাট পরবর্তী প্রজন্ম তৈরি করতে পারলো না। সো আলটিমেটলি কিন্তু একটা ছাড়া আরেকটা কিন্তু বৃথা। সো দুইটাই কিন্তু সমান গুরুত্ববহ। এটা কিছুটা বর্ণনামূলক প্রশ্ন, এখানে চিত্রটা খুব একটা ফ্যাক্ট না, যদি দিতে চাও দিতে পারো, বাট এটা ম্যান্ডেটরি না এই প্রশ্নের চিত্রটা দেয়া। এই সো এটা কিছুটা বর্ণনামূলক প্রশ্ন ছিল, আশা করি এটা সবাই বুঝেছো। তো তোমাদের জন্য কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, যদিও অ্যান্সার গুলো পাশে লেখা আছে, তারপর আমরা একটু দেখি। মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের দ্বিত্বন। সো ক্রোমোজোম দ্বিত্বন মানে কি বোঝায়? ক্রোমোজোমের দ্বিত্বন মানে বোঝায় যে ডিএনএ রেপ্লিকেশন। এখন খেয়াল করো, প্রশ্নটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ধরো আমি উত্তরটা মুছে দিলাম, যারা উত্তরটা এখনো দেখো নাই তাদের জন্য যে মুছে দিলাম। ধরো মাইটোসিসের কোষ বিভাজনের ক্রোমোজোমের দ্বিত্বন হয় কোন পর্যায়ে? ব্যাখ্যা কি দুইটা একসাথে দিব নাকি আলাদা আলাদা করে ব্যাখ্যা দিব? প্রথমত তুমি প্রথমেই বলবা যে মাইটোসিস সেল ডিভিশনের কারণে দৈহিক বৃদ্ধি হয়, মিওসিস সেল ডিভিশনের কারণে প্রজনন হয়। আলটিমেটলি হচ্ছে যে একটা ছাড়া আরেকটা কি হচ্ছে না, এবং সেটা আমরা নিচে বিস্তারিত আলাপ করছি। সো প্রথমে তুমি মাইটোসিসের গুরুত্বটা দিবা, দেন তুমি মিওসিসের গুরুত্ব লিখবা। আলাদা করে দেওয়াটাই ভালো, তাহলে আলাদা আলাদা গুরুত্বটা বোঝা যায়। আচ্ছা, সো প্রশ্নটা খেয়াল করো, এমসিকিউ প্রথম প্রশ্নটা, এটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। দেখো মাইটোসিস কোষ বিভাজনে, তো আমরা দেখো কোষ বিভাজনে এখানে কয়েকটা ধাপ দেয়া আছে, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ইন্টারফেজ। তো আমাদেরকে বলছে ক্রোমোজোম দ্বিত্বন হয় কোন পর্যায়ে। দেখো তো মেটাফেজে কি ডিএনএ রেপ্লিকেশন হয়? হয় না। অ্যানাফেজে কি হয়েছিল বলতো? অ্যানাফেজে কিন্তু হয় নাই, একটা ক্রোমোজোম থেকে কিন্তু দুইটা ক্রোমোজোম তৈরি হয় নাই। সো টেলোফেজে কি হয়েছিল? টেলোফেজেও হয় নাই, সেখানে আলটিমেটলি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম আসে, নতুন কোষ। সো এটা অ্যাকচুয়ালি এটা কিন্তু ইন্টারফেজের ঘটনা, ইন্টারফেজের ওই এস ফেজের ঘটনা। এই প্রশ্নটাকে কিছুটা ঘোরাই দিছে যে মাইটোসিস কোষ বিভাজনের ক্রোমোজোমের দ্বিত্বন। সো ইন্টারফেজ তো বেসিক্যালি কোষ বিভাজনের একটা কি পূর্বতম পর্যায়, হ্যাঁ, মানে আগেই হয়ে যায়, এটা কিন্তু কোষ চক্রের একটা অংশ। সো এটাকে একটু ঘুরাই দিছে যে অনেক স্টুডেন্টই এটা হচ্ছে যে মানে কনফিউজড হবে যে ক্রোমোজোমের দ্বিত্বন, এখানে আবার বলছে মাইটোসিস কোষ বিভাজনে। সো
কনফিউজ হওয়া যাবে না, এটা কিন্তু কোষ চক্রের মধ্যেই ঘটনা। আলটিমেটলি কোষ চক্র আর কোষ বিভাজন মিলেই কিন্তু সামগ্রিক প্রক্রিয়া। সো এই ঘটনাটা হয় হচ্ছে এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন। সো আমরা তোমরা আশা করি উত্তরটা বুঝেছো। সো আমি এটা ক্লিয়ার করে দিই, উত্তর হচ্ছে ঘ, ইন্টারফেজ। আচ্ছা, সো যে সো প্রশ্ন বুঝতে হবে, হ্যাঁ, যে দেখো ক্রোমোজোমের দ্বিত্বন। সো অনেকেই তো তোমরা মনে করতে পারো যে মেটাফেজে তো আলাদা হয়ে গেছিল, ওখানে মনে হয় ক্রোমোজোম। সো সেটা কিন্তু একটা ক্রোমোজোম থেকে যে দুইটা ক্রোমোজোম হয়েছে সেটা কিন্তু তোমার নতুন করে তৈরি করছে তা না, সেটা সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ হয়েছে এই জন্য দুইটা, ওইটাকে ক্রোমোজোমের দ্বিত্বন বলে না। ক্রোমোজোমের দ্বিত্বন মানে ডিএনএ রেপ্লিকেশন, যেটা এস ফেজে হয়। পরেরটা দেখো ক্রোমোমিয়ারের সঙ্গে, এটা খুব একটা ইজি প্রশ্ন। ক্রোমোমিয়ার শুধুমাত্র মিওসিসেই দেখা যায়। সো আমাদের এখানে বলছে যে মিওসিসের কোন ধাপে দেখা যায়। সো মিওসিসের যে মিওসিস 1 এবং প্রোফেজ 1 একদম শুরুতেই দেখা যায়। সো একদম শুরু কোনটা, শুরু কোনটা, একদম প্রোফেজ 1 এর কোনটা দিয়ে শুরু, ল্যাপটোটিন দিয়ে শুরু। সো এটাই অ্যান্সার, এটাই শুধুমাত্র এখানেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, এরকম করে ক্রোমোজোমের গায়ে এরকম গুটি 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 থাকে, এগুলাকে ক্রোমোমিয়ার বলে, এগুলোকে ক্রোমোমিয়ার বলা হয়। পরেরটা দেখো, প্রশ্নটা পড়ো। তমা একটা নিম গাছ রোপণের 4 বছর পর দেখলো গাছটা ডালাপালা পত্রপল্লব গজিয়ে বেশ বড় হয়েছে এবং পরিণত হয়েছে। তাহলে বলো, এই যে ছোট্ট একটা গাছ, ছোট একটা গাছ 4 বছর পরে বড় গাছ হয়ে গেছে, তাহলে ওর মধ্যে কোন বিভাজন হয়েছে? ভেরি ইজি, বলো। উত্তরগুলা দিয়ে দিছে, নাহলে তোমাদেরকে হচ্ছে মানে একটু ইয়া করা যেত, ঝালাই করা যেত উত্তরগুলা না দিলে। যেহেতু এটা কি, এটা তো উদ্ভিদের বৃদ্ধি হয়েছে, উদ্ভিদ কি, উদ্ভিদ সে বড় হয়েছে, তো স্বাভাবিক এটা তো মাইটোসিসই হবে। হ্যাঁ সেম, অনেক সেম, মিওসিসেও তোমার কি ওই ইন্টারফেসটা হবে হবে হুম। সো এটা হচ্ছে তোমার বপনকৃত, এটা মাইটোসিসের ধাপ। ওকে, তোমার বপনকৃত গাছটি এক কোষী জাইগোট থেকে সৃষ্টি হয়েছে। ওকে, মানে একদম শুরুতে যখন ছিল তখন তো টোয়াইসেন ছিল, ওই যে পুংগ্যামিট স্ট্রিগ্যামিট মিলে। তো এরপর তো এখানে কি হয়েছে, এখানে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এরকম করেই তো হয়েছে, এরকম করে অনেকগুলা টোয়াইসেন হয়েছে। তো বলছে যে বপনকৃত গাছটি এক কোষী জাইগোট থেকে সৃষ্টি হয়েছে। ওকে, ভালো কথা। ভ্রূণ দশার মাধ্যমে মাইটোসিস বিভাজন, মিওসিস 1 বিভাজন। সো যেহেতু এখানে দৈহিক বৃদ্ধিটা বলা হচ্ছে, তো স্বাভাবিকভাবেই এখানে কিন্তু মাইটোসিসের কথাই আসছে। সো মাইটোসিস এটা কনফার্ম, মিওসিস তো না, কারণ এখানে কোনো উদ্ভিদের প্রজনন মিন করে নাই, উদ্ভিদের বৃদ্ধিটাকে বুঝাইছে। আরেকটা জিনিস খেয়াল করো, ভ্রূণ দশা। সো এই যে জাইগোট বিভাজিত হচ্ছে এবং এখানে যে একটা ভ্রূণ তৈরি হচ্ছে, একটা ছোট্ট একটা চারা গাছের যে অবয়বটা তৈরি হচ্ছে সেটাই তো ভ্রূণ। তো স্বাভাবিকভাবে সে কি ভ্রূণীয় দশাটা অতিক্রম করছে না? তো আমাদের অ্যান্সার হচ্ছে 1 এবং 2, ভ্রূণ দশাটা অতিক্রম করে এবং এখানে মাইটোসিস বিভাজন হয়, মিওসিসটা কিন্তু হয় না। মিওসিস এখানে কোনো ঘটনাই নাই। সো 1 আর 2 সেটা তো পরের ব্যাপার। বলো, বুঝা গেছে এগুলা? বুঝছো কিনা বলো। আচ্ছা, আরো কিছু প্রশ্ন আছে। দেখো কোন পর্যায়ে, এটা একদম খুব কমন প্রশ্ন, খুব কমনলি পরীক্ষায় এটা আসে যে কোন পর্যায়ে ক্রসিং ওভার ঘটে। একদম মানে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যুগে যুগে এটা খুবই ইম্পর্টেন্ট। সো প্যাকাইটিন পর্যায়টা তোমরা সবাই পারো, ল্যাকটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেজ, 3 নাম্বার উপপর্যায়ে ক্রসিং ওভারটা ঘটে, এটা খুব পরিচিত প্রশ্ন। এমপিএফ, ম্যাচুরেশনাল প্রমোটিং ফ্যাক্টর, এই প্রোটিনটার প্রয়োজন হয় কোন ধাপে? এটাও খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সো আমরা যে ইন্টারফেজের 3টা ধাপ পড়ি, যে গ্যাপ 1, G1, দেন হচ্ছে এস এবং G2। সো 3টে স্টেজ, সো 3টে স্টেজের মধ্যে একদম সবসময় মনে রাখবা লাস্ট স্টেজে এই এমপিএফ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামক প্রোটিনটার প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? এই G2 থেকে সেল ডিভিশন স্টেজে প্রবেশ করার জন্য। অর্থাৎ এই প্রোটিনটা যদি না থাকে তাহলে ওই কোষ বিভাজন ওই ইন্টারফেজেই থেকে যাবে, কোষ বিভাজনের মধ্যে বা মাইটোসিস মিওসিসে সে প্রবেশ করতে পারবে না। তার মানে এটা কিন্তু G2 এর একটা ধাপ। তো এই প্রোটিনটা কোথায় লাগে? G2 এ লাগে। G2 এ এই প্রোটিনটা প্রয়োজন হয়, কারণ কি ইন্টারফেস থেকে কোষ বিভাজনের জন্য প্রবেশ করার জন্য এই প্রোটিনটা কি অনুমতি দেয় বা অনুমতির প্রয়োজন হয়, এই প্রোটিনটা যদি থাকে। এরপর খেয়াল করো সেন্ট্রোসোম, এখানে যে একটা সেল সাইকেল দেয়া আছে, সেন্ট্রোসোম দ্বিগুণ হয় কখন? সেন্ট্রোসোম কখন দ্বিগুণ হয়? এটা আরেকটা প্রায় একই ধরনের প্রশ্ন, এটাও G2 ধাপে। সো এখানে আমরা দুইটা পাচ্ছি, একটা হচ্ছে এমপিএফ পাচ্ছি, এমপিএফ, আর এই ধাপেই কিন্তু সেন্ট্রোসোমটা ডাবল হয়ে যায়, একটা সেন্ট্রোসোম থেকে ডাবল সেন্ট্রোসোম। আর সেন্ট্রোসোম কেন তৈরি হয় বলতো? সেন্ট্রোসোম তৈরি হয় মাইক্রোটিউবিউল তৈরির জন্য।
মাইক্রোটিউবিউল কেন তৈরি করে? মাইক্রোটিউবিউল তৈরি করে স্পিন্ডল ফাইবার তৈরির জন্য। সো ওই যে আমাদের কোষ বিভাজনে তো স্পিন্ডল তন্তু লাগে, তো সেই তন্তুগুলো তৈরি করে হচ্ছে মাইক্রোটিউবিউল, আর মাইক্রোটিউবিউলকে তৈরি করে দেয় হচ্ছে তোমার এই সেন্ট্রোসোম। সো সেন্ট্রোসোম এখানে একটা থেকে দুইটা হয়ে যায়। সো এটাও কিন্তু জি2 এর একটা ধাপ। জি1, সো এটার কথা বলা হচ্ছে এখানে কি কি হয়। সো প্রশ্ন পড়ো, তোমরা বুঝে যাবা। জি ওয়ান এ কি ডিএনএ প্রতিলিপনের সকল উপাদান তৈরি হয়। খেয়াল করো, বলছে যে ডিএনএ প্রতিলিপন হয়, এটা বলে নাই, বলছে যে সকল উপাদান তৈরি হয়। ডেফিনেটলি তৈরি হইতে হয়, কারণ এস এর আগে জি1। সিডি কে ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। আমরা জানি যে জি1 এর মধ্যে এই ফসফেটের প্রক্রিয়াটা ত্বরান্বিত করে। এখানে বিভিন্ন শক্তির প্রয়োজন হয় এবং সেটাকে ফসফোরাইলেশন প্রক্রিয়া বলে। এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এই টোটাল প্রক্রিয়াটা হচ্ছে এই ফসফেটের সংযুক্তি প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে একটু আগেই তো আমরা বললাম যে এমপিএফ প্রোটিনের প্রয়োজনটা হয় জি2 তে। তার মানে জি1 এর জন্য 1 এবং 2 ডিএনএ প্রতি, খেয়াল করো এখানে প্রথমটা ইম্পর্টেন্ট, এখানে বলছে প্রতিলিপনের সকল উপাদান, নট প্রতিলিপন, প্রতিলিপন না, উপাদানগুলো তৈরি করে দেয় যাতে পরবর্তী ধাপে সে প্রতিলিপন করে। সো এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। সো উত্তর হচ্ছে 1 এবং 2, এটা হচ্ছে উত্তর। এটা বোঝা গেছে বলো? এটা কিন্তু ভালো প্রশ্ন, ভালো একটা প্রশ্ন। জি1 এ এখানে প্রতিলিপন না, উপাদান, এখানে বলছে এমপিএফ, সো এটা হচ্ছে জি2, একটু আগে পড়লাম। লাস্ট ওয়ান, সেটা হচ্ছে যে মাইটোটিক মেটাফেজ এবং মায়োটিক মেটাফেজ। তো মাইটোটিক মাইটোসিসের মেটাফেজ, এখানে হচ্ছে মিওসিসের মেটাফেজ 1। খুবই সুন্দর প্রশ্ন, তোমরা উত্তরটা আগেই দেখবা না, তোমরা আগে এখানে পড়ো। মায়োটিক মেটাফেজ 1 এ সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়। সো খেয়াল করো, মনে করা ট্রাই করো। মিওসিস সেল ডিভিশনের মেটাফেজ 1 এ সেন্ট্রোমিয়ার কি বিভক্ত হয়েছিল কিনা বলতো? সেখানে কিন্তু সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় নাই। এই যে এরকম করে ছিল, হ্যাঁ এরকম করে ছিল, এমন করে দুইটা দুই মুখে ছিল। সো আলটিমেটলি সেখানে কিন্তু সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় নাই। ও এই মেরুতে চলে গেছিল, হ্যাঁ ও এই মেরুতে চলে গেছে, ও এই মেরুতে, সো সেখানে কিন্তু হয় নাই। বলছে সঠিক কোনটা, আমরা সঠিকটা বের করি। মায়োটিক মেটাফেজ 1 এর ক্রোমোজোমের মধ্যে লুপ তৈরি হয়। এই যে দেখো ক্রোমোজোমের মধ্যে কিন্তু লুপ তৈরি হয়েছে, এরকম করে যখন থাকে তখন সেটা লুপ। সো এটা কিন্তু সঠিক। আমরা বাকিগুলোও চেক করি। মায়োসিসের মেটাফেজে ক্রোমোজোম গুলা দূরে, সো রং, দূরে কিন্তু না, বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। মাইটোসিসে ক্রসিং ওভার ঘটে, সো রং, মাইটোসিসে হয় না, মিওসিসে হয়। তার মানে এটা ভুল, তিনটাই ভুল, এটাই হচ্ছে সঠিক উত্তর। ইন্টারফেস খুব পরিচিত প্রশ্ন, খুব কমনলি পরীক্ষায় আসে, সেটা হচ্ছে 90 থেকে 95, আর 5 থেকে 10% হচ্ছে তোমার কোষ বিভাজনের জন্য লাগে। ওকে, সো এই হচ্ছে যে টোটাল আমাদের এমসিকিউ। তাহলে বলো কোষ বিভাজন নিয়ে এখানে যে আমরা যে স্যাম্পল গুলা দেখলাম, দুইটা সৃজনশীল এবং একটা অনেকগুলো আমরা এমসিকিউ দেখলাম, এগুলাতে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো? হ্যাঁ মিমি, সো তোমরা একটু জানাও যে এখানে তোমরা পুরোটা ক্লিয়ার কিনা, সবাই বুঝছো কিনা। হ্যাঁ ক্লাস শেষে অবশ্যই বলে দেবো, 3টা চ্যাপ্টারের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই বলে দেবো, এবং মধ্যে কোনটা থেকে অ্যান্সার করলে বেশি নাম্বার পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, কিছু ক্লু মানে কিছু টার্নিং পয়েন্ট চ্যাপ্টার আছে যেগুলো অ্যান্সার করলে খুব ভালো মার্কস পাওয়া যায়। হ্যাঁ সেগুলো ধরো জেনেটিক্স একটা চ্যাপ্টার আছে, এই যে কোষ বিভাজন একটা চ্যাপ্টার আছে, তারপর হচ্ছে এই 7 নাম্বার অধ্যায়, এগুলা থেকে হচ্ছে যে মার কাট কাট নাম্বার, তুমি খুব সহজেই নাম্বার তুলে নিয়ে আসতে পারবা। ওকে, তো ক্লিয়ার কিনা বলো, বাকি সবাই জানো? বাকিরা বাকিরা বাকি যারা আছো সবাই চ্যাটে কমেন্ট করো, ক্লিয়ার, তোমরা সবাই ক্লিয়ার বা বুঝছো কিনা। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা এখন চলে যাব হচ্ছে 7 নম্বর অধ্যায়, সেখানে আমাদের আছে নগ্নবীজি এবং আবৃতবীজি অধ্যায়। সো আমরা এখানে একটু পড়ি, দেখি কি আছে। সো প্রথম উদ্দীপকটা পড়ো। আনিসা তার বোনের সাথে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বেড়াতে গেল। তো তোমরা কে কে কার্জন হলে গেছো বলো তো? কার্জন হলে কারা কারা গেছো? কাদের কাদের যাওয়ার সৌভাগ্য হয়েছে? কেউ যাও নাই? এখানে কে তোমরা ম্যাক্সিমাম অনেকেই তো ঢাকায় থাকার কথা, তো সুমনা যায় নাই। আচ্ছা, সো যাবা অবশ্যই, এখন না, পরীক্ষা শেষ হোক। মিমি অনেকবার গেছে। সো এই তোমার বোটানিক্যাল বা কার্জন হলের সামনে আহ, যদি গিয়ে থাকো এবং সেখানে কিছু গাছ তো অবশ্যই খেয়াল করছো, বলো সেখানে কোনো নগ্নবীজি উদ্ভিদ দেখতে পাইছো কিনা? হ্যাঁ,
আমিও গেছি, আমিও দেখছি। সো সেখানে কিন্তু নগ্নবীজ উদ্ভিদটা দেখা যায়, সাইকাস। ইয়েস, ভেরি গুড। সো সেখানে কিন্তু আছে, সো সেটাকে ইন্ডিকেট করছে কার জন্য হলে সেখানে একটা উদ্ভিদ দেখতে পেল যেটা নারকেল গাছের মতো কিন্তু খর্ব আকৃতির, মানে দেখতে নারকেল গাছের মতো কিন্তু শর্ট, এবং পাতাগুলো কাণ্ডের শীর্ষে অবস্থান করছে। সে আরো জানতে পারলো এটার পুং উদ্ভিদ স্ত্রী উদ্ভিদ আলাদা, মানে এটা উভলিঙ্গিক না, এটা উদ্ভিদটা আলাদা আলাদা। সুমনা, না তোমাদের কলেজেও আছে তাইলে? না, ভালোই তো। তুমি কোন কলেজে পড়ো? তোমাদের কলেজের নামটা আমরা জেনে নিই, আমরা মাঝে মাঝে তোমাদের কলেজে গেলাম সাইকাস উদ্ভিদ দেখার জন্য। তোমাদের কলেজটা আমাদেরকে একটু জানাও। আচ্ছা, তুমি তোমার কলেজটা জানাইতে থাকো, আমরা এখানে পড়তে থাকি একটু। বিসিআইসি কলেজ, বিসিআইসি তো হচ্ছে মিরপুর, না? চিড়িয়াখানা রোডে, হ্যাঁ, ওই দিকের এলাকা তো। তোমাদের পাশে তো বোটানিক্যাল গার্ডেনই আছে। সো তো তোমাদের ওই এলাকা তো তোমাদেরই পুরোটা, কলেজ বলো, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা সব তো তোমাদের। আচ্ছা, যাক, ভালোই। সো প্রথম প্রশ্নটা খেয়াল করো, ক্যাপসিউল কি? বলো, কে কে পারবা? ক্যাপসুল কি প্রথমত বলো, এটা কাকে মিন করছে? এটা একটা ফল মিন করছে, ফল। হ্যাঁ, ফল। আচ্ছা, সো ক্যাপসুল মানে হচ্ছে সেই ফলটা যাকে বহু কপাটে বিদীর্ণ করা যায়, বহু কপাটে বিদীর্ণ করা যায়। সো পরিচিত একটা উদাহরণ, এই যে এখন শীতকাল বা সারা বছরই পাওয়া যায় ঢেঁড়স, ঢেঁড়স। তো এটা দিয়ে সবচেয়ে ভালো বোঝা যায় না, একটা ঢেঁড়সের চার দিক থেকে এমন না অনেকগুলা কপাট, এই এমন করে এমন করে। তো তুমি যে কোনো কপাট দিয়েই কিন্তু তাকে কি করতে পারতেছো, হ্যাঁ, ভেদ বা ভাগ করতে পারতেছো। এই ধরনের যে ফলগুলো সেগুলোকে বলা হয় ক্যাপসুল। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া ঢেঁড়স তো হচ্ছে সবজি, বাজারে গিয়ে তো আমরা কি সবজি বলি, ওকে ফল বলি কেন? আসলে আমরা ভুল বলি, হ্যাঁ। আসলে এগুলো ফল, এগুলা কিন্তু কি ওই যে ফুল থেকেই কিন্তু গর্ভাশয় পরিণত ফলে আসছে, বাট আমরা এগুলাকে রান্না করে খাই তো এই জন্য এটা সবজি বলি, কিন্তু এগুলো কিন্তু ফল। আমরা সাধারণত ফল বলতে মিষ্টি, যেগুলো আমরা এই যে আপেল এগুলাকে বলি, বাট আমরা তো কাঁচা ঢেঁড়স খাই না, বা ফল হিসেবে আমরা যে অর্থে ফল বলি সে অর্থে খাই না, এগুলোকে আমরা রান্না করি, তাই আমরা এটাকে সবজি বলি। তো যাই হোক, বাট এটা কিন্তু এক ধরনের ফল যাকে বহু কপাটে বিদীর্ণ করা যায়। নাম্বার টু, এস্টিভেশন বলতে কি বোঝো? তাহলে বলো তো এস্টিভেশনের বাংলাটা কি, দেখি কারা বলতে পারো। তো তোমরা যে মাঝে মাঝে দেখো বায়োলজির ইংরেজি শব্দগুলো পড়ো না, না পড়লে কিন্তু ধরা খাবা। তো বলো এস্টিভেশনের বাংলা কি? বিন্যাস তো অবশ্যই, বাট সেটা কি, কিসের বিন্যাস? অমরা বিন্যাস, নাকি শিরা বিন্যাস, নাকি পুষ্প বিন্যাস, নাকি পুষ্প পত্র বিন্যাস? তো অবশ্যই তোমাকে ইংরেজি নাম জানতেই হবে। নো, অমরা বিন্যাস না রিয়া, তোমার অ্যান্সারটা ভুল। অমরাকে বলা হয় প্লাসেন্টেশন। তো এটা হচ্ছে পুষ্প বিন্যাস না, এটা পুষ্প পত্র বিন্যাস। দেখো তোমরা অনেকেই নিজেরা কিন্তু ভুল উত্তর দিচ্ছ, তার মানে কি তোমরা অনেকেই কিন্তু কনফিউজ, এটা হচ্ছে পুষ্প পত্র বিন্যাস। সো খেয়াল করো, বিন্যাস কিন্তু অনেক ধরনের আছে, সব বিন্যাসই কিন্তু এস্টিভেশন না। সো তোমরা যে যারা অমরা বিন্যাস অ্যান্সার দিছো সেই বিন্যাসটাকে বলা হয় প্লাসেন্টেশন, প্লাসেন্টেশন। আর এটা হচ্ছে এস্টিভেশন, এটাকে ইংরেজিতে এভাবে বলা হয় এস্টিভেশন। সো এস্টিভেশন মানে পুষ্পপত্র বিন্যাস। আরেকটা বিন্যাস আছে কি পুষ্প বিন্যাস, সেটাকে কি বলা হয় ইনফ্লোরেসেন্স। তো এগুলার ইংরেজি নাম জানতে হবে, ইনফ্লোরেসেন্স, SCENCE। এটা বাংলা কি বলো? এবার এটার বাংলা বলো, ইনফ্লোরেসেন্স এর বাংলা কি বলো? খুবই কাছাকাছি, এগুলো খুব কাছাকাছি। ইনফ্লোরেসেন্স এর বাংলা কি? এটার বাংলা হচ্ছে পুষ্প বিন্যাস। দেখো কত কাছাকাছি, এটা বাংলা পুষ্প বিন্যাস, আর এটার বাংলা কি পুষ্প পত্র বিন্যাস। দেখছো, খালি মাঝখানে একটা পত্র ঢুকে গেছে। পত্র মানে কি? পত্র মানে বিভিন্ন অংশ। সো ফুলের বিভিন্ন অংশের বিন্যাস হচ্ছে এস্টিভেশন। আর যদি ফুলের বিন্যাস, ফুলটা কেমন করে আছে, সে কি লম্বা ভাবে, সে কি আড়াআড়ি ভাবে, নাকি সে তোমার প্রশস্ত হচ্ছে, এই ধরনের বিন্যাসকে বলা হয় পুষ্প বিন্যাস। আর ফুলের বৃতি কেমন, ফুলের পাপড়ি কেমন, এই ধরনের বিন্যাসকে বলা হয় এস্টিভেশন। সো তোমাদের এস্টিভেশন নিয়ে অনেক বড় আলোচনা আছে, বাট এটা যেহেতু 2 মার্কের, তোমাকে 2 মার্ক অনুযায়ী লিখতে হবে। প্রথমত এস্টিভেশনের সংজ্ঞা দিবা, দেন তুমি লিখবা যে এস্টিভেশন বিভিন্ন প্রকৃতির হয়, মুক্ত হয়, প্রান্ত স্পর্শী হয়, তারপর হচ্ছে টুইস্টেড হয়, হয় না? সো এই যে 6 প্রকার আছে, টুইস্টেড, কুইনকানশিয়াল, এই 6 প্রকারগুলো তুমি এখানে উল্লেখ করতে হবে, যে বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পাই। এবং তুমি নামগুলো দিবা, যেহেতু 2 মার্কের তো নামগুলা উল্লেখ করবা, উল্লেখ করে তুমি উদাহরণ দিতে পারো। আর ম্যাক্সিমাম যদি খুব মন চায় সেক্ষেত্রে তুমি একটা
যে কোনো সহজ একটা চিত্র দাও, সবগুলো চিত্র আঁকার দরকার নেই যেহেতু মার্কসটা কম। সো সবগুলার উদাহরণ দেওয়ার চেষ্টা করবা, আর যে কোনো একটা বা দুইটার জাস্ট চিত্র, মানে চিত্র একটা দিল এনাফ, কারণ এটা 2 মার্কের জন্য। পরেরটা দেখো, আনিসার দেখা উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব। সো এটা একটু বর্ণনামূলক প্রশ্ন, 3 মার্কের জন্য। সো আনিসা তো দেখছে একটা নগ্নবীজী উদ্ভিদ সাইকাসকে দেখছে, সো সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব লিখবা। সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব কি কি? ওই যে সাইকাস উদ্ভিদটা তো খুবই সুন্দর, ছোট নারকেল গাছের মতো। তো আগে তো ধরো বা এখনো আমরা বিয়ে বাড়িতে যে প্যান্ডেল ইউজ করি, কাপড়ের প্যান্ডেল, সো যারা খুব বড় লোক, যাদের টাকা ফালানোর জায়গা নাই, মানে টাকা এত টাকা যে তারা খরচ করার জায়গা নেই, তারা কি করে, তারা হচ্ছে তোমার এই গেট বানানোর জন্য অভ্যর্থনা জানানোর জন্য 2 পাশে 2টা সাইকাস দিয়ে সাজায়। রাতের বেলা হলে সেই সাইকাসের চারপাশে লাইটিং টাইটিং করে। তো এই যে দেখো, তুমি যদি আজকে যদি একটা সাইকাস গাছ রোপণ করো, অনেক বছর পরে গিয়ে তুমি বেচে অনেক টাকা পাবা। তো যদি বড় লোক হতে চাও, এখন থেকে বেশি বেশি সাইকাস উদ্ভিদ রোপণ করো, তাহলে তুমি কি একটা সময় প্রচুর টাকা ইনকাম করতে পারবা। তারপর কি, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের তোরণ সাজাতে লাগে, এবং এটা কিন্তু সাইকাস বিভিন্ন কাজে শোভা বর্ধনকারী হিসেবেও তোমার ইউজ করা হয়, ঘর সাজানোর কাজে ইউজ করা হয়, এবং এর যে বীজ হতে এক প্রকার তোমার বার্লি প্রস্তুত করা হয়। এগুলাই জাস্ট জাস্ট নর্মাল যে কথাবার্তাগুলো আছে অর্থনৈতিক গুরুত্ব সেটা উল্লেখ করবা। আর আগে এটাকে অন্যভাবে ইউজ করা হইতো। ওর যে স্ট্রিট যে রেণুপত্রটা, সেটা হচ্ছে তোমার গ নাম্বার অর্থনৈতিক গুরুত্ব। সেই স্ত্রী রেণুপত্র গুলা হচ্ছে তোমার অনেকটা ফনা তোলা সাপের মতো। হ্যাঁ, এমন করে তোমাদের বইতে দেখবে যে চিত্র আছে, এটা অনেকটা এরকম ফনা তোলা সাপের মতো। আগে হচ্ছে যে এগুলাকে তোমার মানে সাপে কাটলে ওঝারা এই জিনিসটা ইউজ করতো, মানে যেটা এক ধরনের ভন্ডামি আর কি। বাট এখন তো মানুষ সচেতন, মানুষ এই ধরনের ভন্ডামি গুলো বুঝতে পারে। আগে হচ্ছে এই ওঝারা সর্বরোগের ওষুধ হিসেবে বিক্রি করতো, যেটা টোটালি মানে ফ্ললেস, পুরোটাই ভন্ডামি। হ্যাঁ, পিতার পেটের পীড়া, হ্যাঁ এখনো হয়, এখনো তো বাংলাদেশে আসলে অনেক অঞ্চল আছে যেখানে মানুষজনের মধ্যে সচেতনতা বিল্ড আপ হয়নি, বাট আগের চেয়ে একটু কম কম আছে এখন। ভাই 4 নাম্বারটা কি পয়েন্ট কয়? হ্যাঁ 4 নাম্বারে তো ভাই এখন আসি নাই, তো এই যে 4 নাম্বার এখন বলতেছি, উদ্দীপকে বর্ণিত উদ্ভিদের যৌন জনন বিশ্লেষণ করো। তো আমাদেরকে জানতে চাইছে হচ্ছে সাইকাসের সাইকাসের যৌন জনন পদ্ধতি। সো প্রথমত তুমি উল্লেখ করবা যে সাইকাসের মধ্যে কি কি ধরনের প্রজনন হয়। সো সাইকাসের মধ্যে অযৌনটাও হয়, যৌনটাও হয়। সো যেহেতু আমাকে যৌন বলেই দিছে, আমাকে অযৌন লেখার কোনো প্রয়োজন নেই। সো যৌন পদ্ধতিটাই উল্লেখ করবা। সো যৌন পদ্ধতির মধ্যে তুমি প্রথমে লিখবা যে সাইকাস উদ্ভিদের মধ্যে পুরুষ এবং স্ত্রী উদ্ভিদ পৃথক। সো ওর মধ্যে পৃথক ভাবে পুং গ্যামিট, পৃথক ভাবে স্ত্রী গ্যামিট তৈরি হয়। তাহলে প্রথমে তুমি পুং যে গ্যামিট কিভাবে তৈরি হয় সেটা কথা বলবা, যে পুং উদ্ভিদের পুং গ্যামিট তৈরির প্রক্রিয়া। তো আমরা কি দেখি, আমরা দেখি যে পুং রেণুপত্র গুলা অনেকগুলো একসাথে হয়, একসাথে হয় কি তৈরি করে বলো? পুং স্ট্রবিলাস তৈরি করে না? পুং স্ট্রবিলাস, হ্যাঁ অনেক সর্পরোগের ওষুধ, এই যে এখানেই আমরা সেটাই বলতেছিলাম, এগুলো আগে কিন্তু এটা বেশ ইউজ করা হইতো। আচ্ছা, আমরা এখন যেটা বলতেছি সেটা হচ্ছে পুং স্তবকের মধ্যে দেখো পুং স্ট্রবিলাস, অনেকগুলা পুং রেণুপত্র, এরকম অনেকগুলা পুং রেণুপত্র দিয়ে এই পুং স্ট্রবিলাসটা তৈরি হয়েছে। এক একটা পুং পুং রেণুপত্রের মধ্যে এরকম করে তার গঠনটা। তো এই যে শীর্ষভাগের, একদম অগ্রভাগের যে অংশটা বলতো এটার নাম কি? আর এখানে তোমার কেমন করে থাকে, এখানে যে ভেতরের দিকে অনেকগুলা কি থাকে, অনেকগুলা স্পোরঞ্জিয়াম থাকে। এই স্পোরঞ্জিয়ামের সমষ্টিকে বলা হয় সোরাস। আর অগ্রভাগটাকে কি বলা হয়? অ্যাপোফাইসিস। অ্যাপোফাইসিস। সো এরকম অনেকগুলা, এটা হচ্ছে একটা পুং রেণুপত্র, এটা হচ্ছে একটা পুং রেণুপত্র। হ্যাঁ, অনেকগুলো পুং রেণুপত্র এখানে পুরোটা জুড়েই থাকবে, এবং পুরোটা মিলে কি তৈরি হয়? পুং স্ট্রবিলাস। আর এই যে সোরাস বললাম না, সোরাস কি দিয়ে তৈরি? স্পোরঞ্জিয়াম দিয়ে তৈরি, স্পোরঞ্জিয়াম। স্পোরঞ্জিয়াম, আর স্পোরঞ্জিয়ামের মধ্যেই যে স্পোর মাতৃকোষ থাকে, সেই স্পোর মাতৃকোষ থেকে কিন্তু আমি পুংগ্যামিট পাচ্ছি, পুংগ্যামিট বা শুক্রাণু পাচ্ছি। আর মনে রাখবা সাইকাসের শুক্রাণু হচ্ছে সর্ববৃহৎ, সমগ্র উদ্ভিদ জাতের মধ্যে সাইকাসের পুংগ্যামিট হচ্ছে কি সবচেয়ে বড়, সবচেয়ে বড়। এটা তো তোমরা এমসিকিউ পড়ছো। সো এটা, সো আমাদের পুংগ্যামিট হয়ে গেল। একইভাবে আমাদের কি স্ত্রী স্তবকের মধ্যে স্ত্রী গ্যামিট তৈরি করতে হবে। সো স্ত্রী গ্যামিটটা কেমন? এরকম করে লম্বা, দুই দিকে ডিম্বক থাকে,
ডিম্বক থাকে, দেন এদিকে কিছু পাতার মতো পিনিউল থাকে এরকম। তো আমাদের দরকার কি ডিম্বক, এই ডিম্বকের মধ্যেই হচ্ছে যে আমাদের কি আছে, ডিম্বকের মধ্যে আমাদের স্ত্রী রেণু মাতৃকোষ পাওয়া যাবে। সো এখানেও সেম, এখানেও স্ত্রী রেণু পত্র আছে। সো স্ত্রী রেণু পত্রটা দেখা যায় যে ভেতরে স্ত্রী রেণু থাকে, এই স্ত্রী রেণু থেকে আর্কিগোনিয়াম থাকে, আর্কিগোনিয়াম যেটা তার একটা নিম্নতম শ্রেণীর বৈশিষ্ট্য। আর আর্কিগোনিয়াম থেকে পরবর্তীতে স্ত্রী গ্যামিট তৈরি হয়। সো আমাদের পুংগ্যামিট আর স্ত্রী গ্যামিট যখন একে অপরের সাথে মিলিত হয়, সো n প্লাস n, পুংগ্যামিট n, স্ত্রী গ্যামিট n, আলটিমেটলি কি হচ্ছে টোয়াইস n। সো সাইকাস উদ্ভিদের মধ্যে এই টোয়াইস n নামক জাইগোট তৈরি হচ্ছে। এই জাইগোটের মধ্যে এখন কোন বিভাজন হবে বলো? মাইটোসিস হবে না মিওসিস হবে? একটু আগে কোষ বিভাজন পড়ে আসছো, বলো। তাহলে এই যে টোয়াইস n সাইকাস উদ্ভিদের ভ্রূণের জাইগোটটা তৈরি হলো, এখন কোন বিভাজন হবে বলো তো সাইকাস উদ্ভিদ তৈরির জন্য, মাইটোসিস না মিওসিস? ধরো ছোট্ট, ভেরি গুড, সো নিদ্রা, হ্যাঁ। সো এখন কিন্তু মাইটোসিস হবে, এরকম অনেকগুলা কোর্স একটা সময় কি হবে, এরকম কাণ্ড তৈরি হবে, এখানে মূল তৈরি হবে, এখানে পাতা তৈরি হবে, এরকম আলটিমেটলি একটা কি, একটা আবারও সাইকাস উদ্ভিদ তৈরি হচ্ছে। সো এই হচ্ছে যৌন প্রজনন। সো তোমাকে প্রথমে পুং উদ্ভিদের কথা লিখতে হবে, তারপর স্ত্রী উদ্ভিদের কথা লিখতে হবে, দেন তুমি হচ্ছে যে গ্যামিটের প্রজনন করে দিবা, এরকম করে যৌন প্রজনন। ওকে, নেক্সট প্রশ্নটা খেয়াল করো। সো চিত্রটা ভালো মতো দেখো, আগে চিত্র দেখো ভালো মতো, দেন আমরা অ্যান্সার করব। দেখছো তাহলে চিত্রটা? তাহলে বলো চিত্র 1, বলো এটা কি বোঝাচ্ছে? এটা একটা অমরা বিন্যাসের চিত্র, বলো তো কোন অমরা বিন্যাস? বেজাল। কারণ কি দেখো এখান থেকে, দেখো এই যে এখান থেকে এটার উৎপত্তি বেজাল। তো এখানটা দেখো প্লাসেন্টাটা অমরাটা এই যে এখান থেকে তৈরি হচ্ছে, বেস থেকে তৈরি হচ্ছে, তাহলে এটা কোন অমরা বিন্যাস? এটা বেজাল। আর এটা কি বুঝাইছে বলো? দেখো পাতার শিরাবিন্যাস দেখাইছে, এটা কোন শিরাবিন্যাস? সমান্তরাল নাকি এটা জালিকা শিরাবিন্যাস? বলো, দেখে বলো। প্যারালাল বা সমান্তরাল শ্রেণীবিন্যাস, সমান্তরাল। ওকে, সমান্তরাল। তার মানে এখানে আমরা এই দুইটা জিনিস পাইলাম, যে একটা অমরা বিন্যাস পাইলাম, একটা হচ্ছে পাতার শিরাবিন্যাস পাইলাম, এই দুইটা চিত্র তোমাকে দেওয়া হয়েছে। তাহলে চলো আমরা একটু প্রশ্নটা সলভ করি। সরি, তো মঞ্জরি পত্র কাকে বলে? তো মঞ্জরি পত্রকে আমরা ইংরেজিতে যেটা বলি, বা তোমরা যে শব্দটা ওকে চিনো, সেটা হচ্ছে যে ব্র্যাক্ট। সো ব্র্যাক্ট কি? সো ব্র্যাক্টের সংজ্ঞা তোমার বইতে দেওয়া আছে সুন্দরভাবে, যে ক্ষুদ্র আকৃতির পাতা বা পাতার নে কোনো অঙ্গে ফুল জন্মে, সেটাকে হচ্ছে ব্র্যাক্ট বলা হয়, মঞ্জরি পত্র। আবার ব্র্যাক্টের নিচে ব্র্যাকটিওল বা উপমঞ্জরি পত্র থাকে। সো 1 মার্কের প্রশ্ন, খুব সুন্দরভাবে সংজ্ঞাটা লিখবা, 1 পেয়ে যাবা। ফুলের 4টা স্তবক কি কি বলো? বৃতি, এটা তো তোমার ছোটবেলার পড়া, বৃতি, দল বা পাপড়ি। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার পুংস্তবক, এটা মানে কেউ না পড়ে গেলেও পারবে। স্ত্রী স্তবক, এই তো, এই হচ্ছে 4টা। সো এখানে এখন যেহেতু 2 মার্কের প্রশ্ন, শুধু তো নামগুলো লিখলে হবে না, সো তোমাকে একটু একটু কি তথ্য দিতে হবে। সো কি তথ্য দিবা? সো বৃতি সবচেয়ে বাইরের স্তবক, বৃতি লিখে বাইরের স্তবক, এর প্রত্যেকটা সদস্যকে বৃত্তাংশ বলা হয় বা ইংরেজিতে সেপাল বলা হয়। দলমণ্ডল বৃতির ভেতরের অংশ, দলমণ্ডলের প্রত্যেকটা সদস্যকে বলা পাপড়ি। এরা বিভিন্ন কালারের হয়, যার কারণে বিভিন্ন ধরনের পোকামাকড় বা পাখি এরা আকৃষ্ট হয়। পুংস্তবক, এটা হচ্ছে যে ফুলের পুংস্তবক, এবং হচ্ছে এখানে বিভিন্ন অংশ থাকে, প্রত্যেকটা অংশ এক একটা পুংকেশর, পুংকেশরের মধ্যে পুং মুন্ড, পুংদণ্ড, এবং সেখানে পরাগধানী থাকে। স্ত্রী স্তবক, এটা গর্ভাশয়, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড দিয়ে তৈরি হয়। তো অল্প অল্প কিছু ইনফরমেশন দিবা, যাতে 2 মার্কের জন্য এনাফ হয়। এই তো 3 নাম্বার। এবার বলো চিত্র 1-এর উল্লেখিত অমরা বিন্যাস আছে এমন একটা উদ্ভিদের পুষ্প প্রতীক। তাহলে তোমরা আমাকে অ্যান্সার করো যে 1-এর মধ্যে অমরা বিন্যাস আছে, সো বেজাল অমরা বিন্যাস আছে এমন একটা উদ্ভিদ তোমার বইতে আছেই 2টা। সো ওইটার মধ্যে একটা উদ্ভিদের অমরা বিন্যাস হচ্ছে বেজাল, তাহলে ওই উদ্ভিদের নামটা বলো। ওকে, সো নিদ্রা ছাড়া বাকিরা কেউ পারো না? বাকিরা অ্যান্সার করতেছো না কেন? ওকে, ধান, ভেরি গুড ভেরি গুড, ধান। জবা কিন্তু না, সো একজন কিন্তু জবা অ্যান্সার দিছো, জবা কিন্তু না, জবার কিন্তু অক্ষীয়, এক্সাইল। সো দেখছো তুমি কিন্তু পারো, বাট উত্তর কিন্তু ভুল দিচ্ছ, কারণ কি কনসেপশন ক্লিয়ার না। আমাদের জবার ক্ষেত্রে অমরা বিন্যাস হচ্ছে অক্ষীয়, হ্যাঁ, এরকম ভাগ ভাগ করা ছিল, সেটা এরকম বিভিন্ন প্রকোষ্ঠ বিশিষ্ট। বাট এই অমরা বিন্যাসটা কিন্তু বেজাল, ধানের ক্ষেত্রে কিন্তু বেজাল।
সো দেখছো প্রশ্ন কিভাবে একটু ঘুরাই দিছে। আচ্ছা, সো তোমাকে প্রথমত প্রশ্নটা ক্যাচ যখন তুমি করতে পারছো, এখন তোমার জন্য কিন্তু ইজি। সো তোমাকে এখন বলছে যে এই ধানের পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত আঁকার জন্য বা লিখার জন্য। আচ্ছা, সো তুমি আমরা যদি প্রথমে পুষ্প সংকেতটা এখানে দেখাই, সেক্ষেত্রে পুষ্প সংকেতের মধ্যে কি আসবে? আমরা জানি ধানের ক্ষেত্রে মঞ্জুরি পত্র, তারপরে উপমঞ্জুরি পত্র দুটোই থাকে। সে হচ্ছে এক প্রতিসম, তারপর হচ্ছে সে হচ্ছে উভলিঙ্গ, এভাবে দিবা। তারপর হচ্ছে যে তার মধ্যে আমরা জানি পুষ্পপুট থাকে, মানে তার বৃতি এবং দলটাকে আলাদা করা যায় না, সেটাকে আমরা কি বলি? পুষ্পপুট। হ্যাঁ, পুট। সো পু দিয়ে প্রকাশ করা হয়, এটার সংখ্যা হচ্ছে 2। তারপর হচ্ছে পুংকেশরের সংখ্যা হচ্ছে 6টা, তিনটা তিনটা করে থাকে, এভাবে তিনটা তিনটা। তারপর হচ্ছে গর্ভাশয়, এটা অধিগর্ভ, এভাবে নিচে দাগ দিবা। আর নিচে যেহেতু এক প্রকোষ্ঠ, তাই এটাকে এক দেওয়া হয়, বা একটাই সংখ্যা, গর্ভপত্রের সংখ্যা একটা। ওকে, সো এটা তো বইতে আছে, তোমরা অনেকবার প্র্যাকটিস করছো। সো এটা একদম ঠাড়া মনে রাখা লাগবে, মানে এটা ভুল করা যাবে না। কোনো এক জায়গায় ভুল করলেই কিন্তু তোমার উত্তর কিন্তু কাটা, একদম নগদে মার্ক কাটা। আর যারা পারবা নগদে মার্কস পাবা 3-এ 3। তো ভুল করা যাবে না। মঞ্জুরি পত্র, মপ, উপমঞ্জুরি পত্র থাকে, যেগুলা থাকে সেগুলাই উল্লেখ করতে হয়, যেগুলো থাকে না সেগুলো উল্লেখ করার প্রয়োজন নেই। তারপরে ও হচ্ছে এক প্রতিসময় যে লেখা আছে উভলিঙ্গ, পুষ্পপুট 2টা, সে মুক্ত। তারপর পুংকেশর হচ্ছে যে 6টা, তিনটা তিনটা করে থাকে, তাই 3+3। গর্ভাশয় হচ্ছে বা অধিগর্ভ, তাই নিচে দাগ, এবং গর্ভপত্র একটা, তাই এক, এবং মুক্ত এই। আর যখন পুষ্প প্রতীক, আমরা জানি পুষ্প প্রতীক তার বড় একটা নিচে একটা গ্লুম আছে, না, এটাকে বলা হয় লেমা। ধর আমি যদি পরের চিত্রে আঁকি, সো এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করছো, বা এরকম একটা বড় একটা গ্লুম আছে না, এই গ্লুমটাকে বলা হয় লেমা। আর এদিকে আরেকটা গ্লুম আছে, সেটাকে বলা হয় কি বলা হয় বলো? এটাকে বলা হয় প্যালিয়া। সো দিস ইজ প্যালিয়া, দিস ইজ লেমা। আর ভেতরে 2টা পুষ্পপুটের মতো অংশ, যেগুলোকে বলা হয় লোডিকিউল, এরকম করে 2টা আছে, এটাকে বলা হয় লোডিকিউল। যে তোমরা পারো বা প্র্যাকটিস করছো। পুংকেশর কয়টা বললাম? 6টা বললাম। তো এখানে তুমি 6টা পুংকেশর আঁকবা। এই যে তিনটা তিনটা করে বলছিলাম, এদিকে এদিকে এইদিকে, এরকম করে তিনটা তিনটা 6টা। আর গর্ভাশয় হচ্ছে অধিগর্ভ, এবং গর্ভপত্রের সংখ্যা একটা, এই এক প্রকোষ্ঠ বিশিষ্ট। তো এটা হচ্ছে গর্ভাশয়, আর এগুলো হচ্ছে এক একটা পুংকেশর। এই, তো এটা হচ্ছে আমাদের কি কি আঁকলাম আমরা? এটা আঁকলাম হচ্ছে পুষ্প প্রতীক। আর অবশ্যই পুষ্প প্রতীক যখনই আঁকবো, তখন আমাদের এখানে কি দিতে হবে? মাতৃ অক্ষ দিতে হবে। এইটা যদি না দাও, টিচারের রাইট আছে তোমার চিত্র কেটে দেওয়ার। আর অবশ্যই যে কোনো চিত্র আঁকলে সেটা লিখে দিতে হবে যে ধানের পুষ্প প্রতীক। আচ্ছা, যেহেতু 3 মার্কের, তার মানে তোমাকে শুধু চিত্রটা আঁকলেই হবে না। চিত্রটা কিন্তু আঁকলেই হবে না, যদিও ওরা বলে দিছে যে ব্যাখ্যা করো। তো যদি বলে নাও দিত, সো মার্কস ডিস্ট্রিবিউশন 3, অবশ্যই তোমাকে ব্যাখ্যা করতে হবে। যদি নাও বলে দে, তাও তোমাকে ব্যাখ্যা করতে হবে। যদি মার্কস থাকে 2, তাহলে চিত্রটাই মেইন, তুমি জাস্ট 2 লাইনে ব্যাখ্যা করবা। যেহেতু মার্কস এখানে 3 আছে, পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক, তো প্রথমত তুমি তো পুষ্প প্রতীক আঁকবা, যে ধানের পুষ্প প্রতীক হচ্ছে এরকম। তারপর লিখে এগুলোকে ব্যাখ্যা দিবা। এখানে যে ধান হচ্ছে একটা স্পাইকলেট পুষ্প বিন্যাস, এবং তার 2টা গ্লুম থাকে, নিচের গ্লুমটাকে বলা হচ্ছে লেমা, উপরের গ্লুমটাকে বলা হচ্ছে তোমার প্যালিয়া। তুমি এভাবে ব্যাখ্যা করবা, তোমাদের বইতে দেখবা যে পুষ্প বিন্যাসনের ব্যাখ্যা দেওয়া আছে। তারপর হচ্ছে যে এখানে 2টা পুষ্পপুটের মতো অংশ, যেটাকে লোডিকুল, তার 6টা পুংকেশর থাকে, 3টা+3টা। তারপর হচ্ছে গর্ভাশয়, অধিগর্ভ, এবং সেটা এক প্রকোষ্ঠ, এক বা গর্ভপত্র একটা, ব্যাখ্যা দিলা। এখানেও সেম পুষ্প সংকেত লিখে মঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র, যা যা তুমি দেখতেছো সেটাই তুমি জাস্ট লিখে দিবা। এই, সো 3-এ 3 অবশ্যই বাবা, মার্কস এর কোনো সুযোগ নাই। 4 নাম্বার দেখো, ঘাস গোত্রের অমরা বিন্যাস এবং শিরা বিন্যাস। তো তোমাকে বলছে ঘাস গোত্র। ঘাস গোত্র মানে তোমাদের বইতে যে গোত্রটা দেয়া আছে পোয়াসি। পোয়াসি, তাহলে বলো তো পোয়াসি গোত্রটা, সিএএ, পোয়াসি গোত্রটা কি একবীজপত্রী না দ্বিবীজপত্রী বলো? এই যে এতক্ষণ ধরে পড়ছো যে ধান, সে কিন্তু পোয়াসি গোত্রে, তাহলে একবীজপত্রী না দ্বিবীজপত্রী? ডেফিনেটলি একবীজপত্রী। হ্যাঁ, মানে ঘাস এই গোত্রেরই একটা অংশ হচ্ছে তোমার, এই গোত্রের যারা হচ্ছে শস্য তৈরি করে, তারাই কিন্তু এই একবীজপত্রীর মধ্যে পড়ে যায়, একবীজপত্রী। তাহলে বলছে যে
এই গোত্রের অমরাবিন্যাস শিরাবিন্যাস চিত্র 1 এবং 2 এর সাথে সামঞ্জস্যপূর্ণ, তোমার মতামত দাও। তাহলে বলো একবীজপত্রী, সো হচ্ছে ঘাস হচ্ছে একবীজপত্রী, সো চিত্র 1 এটা ধানের, তো ধানেরও তো একবীজপত্রী। চিত্র 2 বলো সমান্তরাল শিরাবিন্যাস কার থাকে, এক বীজ না দ্বিবীজ? ডেফিনেটলি এক বীজ। তাহলে বলো তিনটা জিনিস মিলে গেছে কিনা, মিলে গেছে। সো ঘাস গোত্রের যে অমরা বিন্যাস এবং শিরা বিন্যাস সেটা কিন্তু আলটিমেটলি এক বীজপত্রীকেই মিন করতেছে। সো এক বীজপত্রীর ক্ষেত্রে তো অমরা বিন্যাস কি, এই তোমার বেজাল, এক বীজপত্রীর ক্ষেত্রে পাতার শিরাবিন্যাস সমান্তরাল, এটাকেই তুমি জাস্ট এক্সপ্লেনেশন দিবা যে সামঞ্জস্যপূর্ণ। ঘাসের ক্ষেত্রে যে অমরা বিন্যাস শিরাবিন্যাস, এক বীজপত্রীর ক্ষেত্র সেটাই। তুমি জাস্ট এটাকে একটু এক্সপ্লেইন করলাম যে অমরা বিন্যাস বেজাল হয়, কেন বেজাল সেটা ব্যাখ্যা দিলা, অমরা বিন্যাসের সংজ্ঞা দিলা, চিত্র দিলা, তারপর শিরা বিন্যাসের সংজ্ঞা দিলা, তারপর বললা যে সমান্তরাল, এখানে সবগুলা একটা নিচে একটা সমান্তরাল ভাবে থাকে, আমরা জানি সেটা একবীজপত্রীর বৈশিষ্ট্য। তারপর একবীজপত্রীর যে বাকি বৈশিষ্ট্যগুলো, বীজপত্র একটা থাকে, তারপর হচ্ছে মূল হচ্ছে তোমার গুচ্ছমূল। তো ঘাসের ক্ষেত্রে যেমন গুচ্ছমূল থাকে, তোমার এই ধানের ক্ষেত্রে তো গুচ্ছমূল সেম তো। তারপর হচ্ছে তোমার মূলের কথা লিখলা, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার আর কি লিখতে পারো, এখানে যে অমরা বিন্যাস সেটা তো বললাম, মূলে পুষ্পপত্রের সংখ্যা 3 বা 3-এর গুণিতক, এগুলো তো একবীজপত্রীর লক্ষণ। সো এই জিনিসগুলোকে জাস্ট একটু এক্সপ্লেইন করবো, আর কিছু না। শেষ, এটা নরমাল একটা প্রশ্ন ছিল। এবার দেখো আমরা কিছু এমসিকিউ সলভ করি। নিচের কোনটা প্রান্তস্পর্শী পুষ্পপত্র বিন্যাস? সো প্রান্তস্পর্শী মানে ভ্যালভেট, কোনটা? ভ্যালভেট। সো ভ্যালভেট কোনটা? জবা ফুলের বৃতি। দেখি বলো তো জবা ফুলের দলমন্ডল কোনটা? এটা তো বৃতি। সো ভ্যালভেটের অ্যান্সার হচ্ছে বৃতি। বলো তো জবা ফুলের, যদি জবা ফুলের পাপড়ি হইতো তাহলে কোনটা অ্যান্সার? তখন কিন্তু টুইস্টেড বা পাকানো। দেখো পার্থক্য দেখো, টুইস্টেড বা পাকানো। বুঝা গেছে? আচ্ছা, পোয়াসি গোত্র। সো পোয়াসি যে একটু আগে যার কথা বললাম, তোমার আমাদের যে ঘাস গোত্রটা, সো সেটার বৈশিষ্ট্য কি কি? আমি তখন কথাই কিন্তু বলছিলাম যে স্পাইকলেট পুষ্প বিন্যাস, তো এটা কিন্তু কারেক্ট। হ্যাঁ, পুষ্প বিন্যাস স্পাইকলেট। আচ্ছা, এদের যে ফলটা, সেই ফলটা কি বলতো? সো একবীজপত্রী উদ্ভিদের ফল কি রকম হয়? ফল ফল কি ক্যাপসুল হয় না অন্য কি হয় বলতো দেখি? এটা কিন্তু কিছুটা মুখস্থ। সো ওর ক্ষেত্রে কি এটা তো একবীজপত্রী, এক বীজ, তার মানে ওর ফল কি ক্যাপসুল নাকি কি বলো? ওর ফল হচ্ছে ক্যারিওপসিস, তার মানে এটা ভুল, এটা কিন্তু ভুল। ক্যারিওপসিস। বীজ শস্যল, এটা কিন্তু রাইট, ওদের শস্যল বীজ থাকে। সো অ্যান্সার কিন্তু আলটিমেটলি 2 এবং 3, এই হচ্ছে অ্যান্সার। উদ্দীপকটা পড়ো। আসিফ ফুল দেখছে এবং সেখানে দেখছে পরাগধানী বৃক্কাকার, উপবৃতি আছে এবং এটা পেন্টামেরাস। যেহেতু পেন্টামেরাস এই যে বলে দিছে, মানে পেন্টামেরাস দিয়ে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে তোমার কি 5 বা 5-এর গুণিতক, 5-এর গুণিতক। ওকে, সো এখন দেখো ফুলের বৈশিষ্ট্যটাকে দেখো, ফুলটা কেমন হবে। সো প্রথমটা দেখো, ফুল এখানে লেখা আছে বহু প্রতিসম। তার মানে দেখো পেন্টামেরা যখন বলছে, তুমি তো বুঝে গেলা যে এটা হচ্ছে যে তোমার দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রী তোমার বইতে কোনটা আছে? জবা আছে। তার মানে জবার সাথে তুমি এখন তুলনা করবা যে জবার সাথে কোন কোন জিনিস তুমি পড়ছিলা। তো জবার সাথে তুমি যা যা পড়ছো সেই জিনিসগুলো এখন রিকল করার ট্রাই করবা। তাহলে বলো জবা কি বহু প্রতিসম কি এক প্রতিসম? বলো জবা অবশ্যই বহু প্রতিসম। জবা কি? জবা বহু প্রতিসম। তুমি যখন সাইন দিছিলা তখন তুমি জবা ফুলের পুষ্প সংকেতে সাইনটা এরকম, সো এটা হচ্ছে বহু প্রতিসম। পরাগধানী সর্বমুখ, এই ধরনের কোনো কিছু আমরা পড়ি না, আমরা পড়ছি পরাগধানী হচ্ছে বৃক্কাকার হয়। সো এটা কিন্তু নাই। দ্বিবীজপত্রী আগেই বলে। সো অ্যান্সার কিন্তু 1 এবং 3। উদ্দীপকের বৈশিষ্ট্য আছে এমন একটা ফুল, সো উদ্দীপকটা কার? দ্বিবীজপত্রী। তাহলে বলো জি মায়াস, এটা হচ্ছে ভুট্টা, একবীজপত্রী। ট্রিটিকা ম্যাস্টিভাম, এটা হচ্ছে গম। অরাইজা স্যাটিভা, এটা হচ্ছে ধান। এই তিনটাই একবীজপত্রী। শুধুমাত্র গসিপিয়াম হার্বেসিয়াম এটা হচ্ছে কি দ্বিবীজপত্রী, কারণ কি এটা কার্পাস তুলা। সো উদ্দীপকেও তো তোমার দ্বিবীজপত্রী, সো আমাদের অ্যান্সার হচ্ছে গ। ওকে, নগ্নবীজি উদ্ভিদে, নগ্নবীজি কিন্তু দ্বিনিষেক, আমরা তো জানি যে নগ্নবীজি উদ্ভিদে সাধারণত দ্বিনিষেকটা হয় না। নগ্নবীজি উদ্ভিদে সাধারণত দ্বিনিষেকটা কিন্তু ঘটে না, কিন্তু কিছু ব্যতিক্রম আছে যেগুলোতে ঘটে। তো আমাদের এমন একটা ব্যতিক্রম উদ্ভিদ হচ্ছে ইফেড্রা, যেখানে দ্বিনিষেকটা ঘটে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য। নগ্নবীজি উদ্ভিদে কোনটি থাকে? সো নগ্নবীজি উদ্ভিদে কোনো বৃতি থাকে না,
কারণ সেখানে স্ট্রেস বা ফুলটা ওভাবে হয়ই না, আসলে কোনো পাপড়ি থাকে না, ডিম্বক থাকে। আমরা দেখছিলাম না স্ট্রেস স্তবক, দেখুন দুই পাশে ডিম্বক আঁকছিলাম, তো ডিম্বক থাকে, গর্ভাশয় কিন্তু থাকে না, কারণ কোনো ফলই থাকে না, ও তো ফলই তৈরি হয় না। হুম? আচ্ছা, সো এখানে কি বলছো, বৃক্কাকার বহু, হ্যাঁ ক্যারিওপসিস জিনিসটা কি? ক্যারিওপসিস মানে হচ্ছে তোমার এটা এমন একটা ফল যেটা সাধারণত তোমার একটা প্রকোষ্ঠ থাকে, এবং সেখানে হচ্ছে তোমার ফলত্বক এবং বীজত্বক, ফলত্বক বীজত্বক যুক্ত থাকে। তো এটাই হচ্ছে মূল পয়েন্ট। ফলত্বক মানে টোটাল যে ফলের, আমরা যেমন ধানের ক্ষেত্রে ধানের যে ফলটা আমরা পেয়ে থাকি সেটার সাথে তার যে বীজটা থাকে দুইটা একসাথে যুক্ত থাকে। হ্যাঁ, এই দুইটা যখন একসাথে যুক্ত থাকে সেই ধরনের ফলকে বলা হয় ক্যারিওপসিস। ধানের ক্ষেত্রে সেই উদাহরণটা আমরা একটু আগে পড়লাম। পুষ্প প্রতীকের মধ্যে আমরা সাধারণত কি কি জিনিস আমরা দেখতে পাই? পুষ্প প্রতীকের মধ্যে বৃতি, ঠিক আছে, তো পুষ্প প্রতীকে উল্লেখ করা হয় না, এই যে তোমরা যে পুষ্প প্রতীক আমরা আঁকি সেখানে বৃতি দেখানো হয়, দল স্ত্রী স্তবক দেখানো হয়। তারপর কি অমরা বিন্যাস, তো সেখানে কি অমরা বিন্যাস দেখানো হয়? ডেফিনেটলি গর্ভাশয় যখন আমরা আঁকি এবং সেখানকার যে একটু আগে দেখালাম বেজাল অক্ষীয়, তো অমরা বিন্যাসটাও কিন্তু দেখানো হয়। পুষ্প মুকুল বিন্যাস অর্থাৎ ফুলের বিন্যাসটা বোঝানো হচ্ছে, সো পুষ্প বিন্যাসটা কিন্তু দেখানো হয় না, অর্থাৎ পুষ্পটা কিরকম, সে কি লম্বা না খাটো, তারপর হচ্ছে সে কি আড়াআড়ি না প্রশস্ত, এগুলা কিন্তু দেখানো হয় না পুষ্প প্রতীকে। সো আমাদের অ্যান্সার 1 এবং 2। শ্বাসকষ্টের ঔষধ, সো এটা খুবই ইম্পর্টেন্ট এবং পরিচিত প্রশ্ন, ইফেড্রা, এখান থেকে শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন তৈরি করা হয়, ইফেড্রিন। নেক্সট ওয়ান, এই যে একটা সাইকাস উদ্ভিদের ইফেড্রিন থেকে, হ্যাঁ ভেরি গুড। সো এটা হচ্ছে একটা পুংরেণুপত্র, দেখো অগ্রভাগের অংশ এ, এটা হচ্ছে অ্যাপোফাইসিস, প্রথম দিকে পড়াইছে, আর এটা হচ্ছে সোরাস। সো এ অংশ কি, সবার আগে পড়াই দিছিলাম অ্যাপোফাইসিস, সো আশা করি অবশ্যই তোমরা এটা পারবা। বি, সো বি হচ্ছে সোরাসকে দেখানো হচ্ছে। সো সোরাস মানে কি? সোরাস মানে কি বলো? সোরাস মানে এখানে কি লিখছে, এক নাম্বার লিখছে কয়েকটা স্পোরঞ্জিয়ার সমষ্টি, হ্যাঁ ঠিক আছে, স্পোরঞ্জিয়ার সমষ্টি। বি, বি কি স্পোরঞ্জিয়াম বলো? বি কি স্পোরঞ্জিয়াম কিনা? দেখো এখানে চারটা আছে, এভাবে করে ধরো এরকম চারটা আছে, এক একটাকে বলা হয় স্পোরঞ্জিয়াম। আমাদের বি কিন্তু একটাকে বোঝায় না, সবটাকে বোঝাইছে, সো ওরা কিন্তু তাহলে স্পোরঞ্জিয়াম নামে পরিচিত না, ওরা সোরাস নামে পরিচিত, সোরাস। তার মানে এটা কিন্তু ভুল। 3 নাম্বার দেখো পুংরেণুর উৎস, হ্যাঁ ঠিক আছে, কারণ কি এই সোরাসের মধ্যে যে স্পোরঞ্জিয়াম সেখানে স্পোর মাতৃকোষ থাকে, স্পোর মাতৃকোষ থেকে কিন্তু আলটিমেটলি গ্যামিট হচ্ছে, সো পুংরেণু কিন্তু পাওয়া যাচ্ছে, তার মানে 1 এবং 3 উত্তর এটা। সো এটা হচ্ছে ভুল ছিল। পাতায় যদি বোটা না থাকে সেটাকে আমরা কি বলে থাকি? দেখো পাতায় যদি বোটা থাকে তখন আমরা সেটাকে বলি হচ্ছে তোমার পিটিওলেট, বৃন্তযুক্ত পোটাকে বলা হয় পিটিওল, বাট এটা বলছে না থাকলে, না থাকলে সেটাকে বলা হয় সেসাইল। সেপাল মানে কি? সেপাল মানে বৃত্তাংশ। আর পিটিওল মানে কি? পিটিওল মানে হচ্ছে যখন তোমার বৃন্ত, বৃন্তটাকে বলা হয় পিটিওল, আর বৃন্ত থাকলে পিটিওলেট, বৃন্ত না থাকলে সেসাইল, যদি না তাই এটা সেসাইল। কোনটা সঠিক নয় নগ্নবীজির ক্ষেত্রে? গর্ভাশয় থাকে না, সঠিক, এটা তো কারেক্ট। আমাদের বলছে নয় কোনটা, আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না, তার মানে এটা কিন্তু ভুল, আর্কিগোনিয়াম ওদের ক্ষেত্রে থাকে। ডিনিশেক হয় না, ঠিক আছে, ভেসেল কোষ নেই, ঠিক আছে। সো আলটিমেটলি এটা হচ্ছে ভুল, আর্কিগোনিয়াম নগ্নবীজি উদ্ভিদের থাকে। ওকে, সো আমরা 2টা চ্যাপ্টার পড়ে ফেললাম, এখন তোমাদেরকে একটু ব্রেক দিলাম। 11টা 25, 11টা 18 থেকে 11টা 25, সো এই 7 মিনিট তোমাদের ব্রেক টাইম, ব্রেকের পরে আমরা এই অধ্যায়টা পড়বো, দেন আমাদের মোটামুটি টোটাল ক্লাসটা শেষ হবে। ওকে, সো এখন তোমরা একটু ঘুরে আসতে পারো, আলো বাতাস খেয়ে আসো, পানি খেয়ে আসতে পারো, প্রকৃতির ডাকে সাড়া দিতে পারো যাদের সারা চাপ পড়ছে। সো ঠিক আছে, তোমাদের ইনশাল্লাহ আমরা 11টা 25-এ ব্যাক করবো, ঠিক আছে। সো তোমাদের ব্রেক টাইম এখন, এটা হচ্ছে বিটি। সো অনেকের জন্য বিটি মানে বিস্কুট টাইম হইতে পারে, বিস্কুট খাইতে পারো, অনেকের ক্ষেত্রে অন্য কোনো টাইম হইতে পারে। ওকে।
ওকে, সো তোমাদের ব্রেক টাইম শেষ, আমরা আবার ক্লাস শুরু করি। আচ্ছা, তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে যে নবম অধ্যায়টা। এটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আচ্ছা, তো এখানে কিছু কোশ্চেন আছে। এমসিকিউ তে কনফিউশন থাকে, কনফিউশন দূর করার উপায় বলেন। সো এমসিকিউ তে কনফিউশন থাকার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমাদের পর্যাপ্ত পরিমাণে আসলে আমরা ওভাবে ভালো করে পড়ি না। এটা একটা কারণ। 2 নাম্বার হচ্ছে খুব ঝাপসা পড়লে কনফিউজ তৈরি হয়, তো ঝাপসা পড়া যাবে না। আর সবচেয়ে ভালো যে উপায়টা সেটা হচ্ছে যে আসলে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে বিভিন্ন যে এমসিকিউ বইগুলো আছে তোমরা যখন অ্যাডমিশনের আগে পড়বা। তো সেই বইগুলো হচ্ছে তুমি যত বেশি সলভ করবা তত বেশি তোমার কনফিউশন ক্লিয়ার হবে। এরকম এটা পরীক্ষার আগে করাটাই উত্তম। ভাই, আপনি কি অ্যাডমিশনের ক্লাস নিয়েছিলেন অনলাইনে? হ্যাঁ, অ্যাডমিশনের ক্লাস নিয়েছিলাম, তো তোমাদের সাথে অবশ্যই তাহলে দেখা হয়েছে। হ্যাঁ, তোমাদের ক্লাস নেওয়া হয়েছে। মিমি বলছে ভাই আপনি কি অ্যাডমিশন ক্লাস করাবেন? অ্যাডমিশন অলরেডি তোমাদের অনলাইন ব্যাচে ভাইয়া ক্লাস নিয়েছিলাম। তো সামনেও যদি হয় ইনশাল্লাহ ভাই ফ্রি থাকলে অবশ্যই ক্লাস নিব ইনশাল্লাহ। আশা করি ফিজিক্যালি আর অনলাইন যে কোনো ভাবে তোমাদের সাথে আবারও মিট হবে। আচ্ছা, তো আমরা একটু দেখি, এটা শুরু করি, চলো। সো নবম অধ্যায়টা যেহেতু একটু বড় অধ্যায়, তার মানে এখান থেকে প্রশ্ন থাকবে মোটামুটি কোনো কনফিউশনে সব চ্যাপ্টার থেকেই থাকবে, বাট এখান থেকে কিন্তু ঘুরাই ফিরাই প্রশ্ন থাকবেই। হ্যাঁ, সো এই অধ্যায়টাকে ওভাবে স্কিপ করবা না, যদিও একটু বড় অধ্যায়, কম্পারেটিভলি একটু টাফ, কিছুটা জটিল অধ্যায়, তারপরও এই অধ্যায়টা তোমরা ভালো করেই পড়তে হবে। দেখো এখানে একটা এই চিত্র দেয়া আছে, মানে ক চিত্রটাতে কি দেয়া আছে দেখো, সূর্যের আলো পড়তেছে, এটা একটা কোষ। এখানে খাদ্য বস্তু দেখা যাচ্ছে, এখানে কিছু প্লাস্টিক দেখানো হচ্ছে, তার মানে এখানে খাবার তৈরি হচ্ছে, মানে এটা আসলে বোঝানো হচ্ছে যে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণকে বোঝানো হচ্ছে। আর খ নাম্বার চিত্র দেখো, খাদ্যবস্তু অক্সিজেনের সহায়তায়, পানির সহায়তায় হচ্ছে জারিত হয়ে শক্তি তৈরি করছে, তার মানে এটা কাকে বোঝাচ্ছে বলো? এটা বোঝাচ্ছে শ্বসন। তার মানে আমরা এ উদ্দীপকটা বা ক উদ্দীপকে আমরা সালোক সংশ্লেষণটাকে বুঝতে পারলাম, আর খ উদ্দীপকে সেটা শ্বসনকে বোঝানো হচ্ছে। তো আমরা চিত্রটা বুঝে গেলাম। নাম্বার 1, ডোনান ইকুইলিব্রিয়াম মানে কি? তো তোমরা যখন খনিজ লবণ পরিশোষণ পড়ছো সেখানে কিন্তু বিভিন্ন ধরনের যে খনিজ লবণের যে কিভাবে তারা ব্যাপিত হয় বা কিভাবে খনিজ লবণ শোষণে বিভিন্ন মতবাদ ছিল, কিছু সক্রিয় কিছু নিষ্ক্রিয়। তো এটা কিন্তু একটা নিষ্ক্রিয় মতবাদের অংশ ছিল। নিষ্ক্রিয় মানে যেখানে খনিজ লবণ পরিবহন বা পরিশোষণের জন্য কোনো ধরনের কি আহ, শক্তি প্রয়োজন হয় না। তো এই নিষ্ক্রিয় মতবাদের একটা হচ্ছে ডোনান সাম্য অবস্থা বা ইকুইলিব্রিয়াম, যেটাকে সাম্য অবস্থা বলা হয়। তো এই ডোনান সাম্য অবস্থায় কি আছে, ধরো কোষের ভেতরের দিকে যদি নেগেটিভ চার্জটা একটু বেশি থাকে, হ্যাঁ, এবং এই নেগেটিভ চার্জটা বেশি পরিমাণে আছে, এখন তারা কোনো কারণে তারা ব্যাপন হতে পারতেছে না, মানে কোষের বাইরে, দ্যাট মিনস হচ্ছে মাটির পানিতে আসতে পারতেছে না, ওরা ব্যাপন করতে পারতেছে না, তখন কি হয়, মাটিস্থ পানি থেকে কিছু পজিটিভ আয়ন ভেতরে যায়। ধরো এই 5টা আয়ন যদি নেগেটিভ বেশি থাকে, 5টা পজিটিভ আয়ন ভেতরে যাবে, ভেতরে গিয়ে এই কি নেগেটিভ আয়ন গুলাকে সে কি করে দিল, নিউট্রালাইজ করে দিল। আর এই ভারসাম্যপূর্ণ অবস্থা যখন হয় তখনই আমরা সেটাকে বলি ডোনান ইকুইলিব্রিয়াম। ওকে, জাস্ট 1 মার্কের জন্য তুমি 2 থেকে 3 লাইনের সংজ্ঞাটা দিবা। ইমবাইবেশন বলতে কি বোঝো? সো আরেকটা পরিচিত প্রশ্ন। সো ইমবাইবেশন মানে হচ্ছে কলয়েড জাতীয় যে পদার্থগুলো আছে এবং এটা যখন পানি শোষণ করে, কলয়েড জাতীয় পদার্থগুলো যখন পানি শোষণ করে তখন কিন্তু সে কিছুটা ফুলে যায় বা ফুলে ফেপে উঠে। হ্যাঁ, যেমন আমাদের পরিচিত কিছু উদাহরণ যেগুলো আছে আঠা, হ্যাঁ, তারপর হচ্ছে সেলুলোজ, এই ধরনের উদাহরণগুলা দেখা যায়। স্টার্চ, প্রোটিন, এরা হচ্ছে যখন পানিটা অ্যাবজর্ব করে তখন হচ্ছে এই প্রক্রিয়াগুলোকে আমরা বলি যে ইমবাইবেশন। ইমবাইবেশন প্রক্রিয়া। সো 2 মার্কের জন্য তুমি কি লিখতে পারো, তুমি সংজ্ঞাটা লিখতে পারো, দেন তুমি হচ্ছে যে উদাহরণ দিবা। হ্যাঁ, এখানে আসলে খুব বেশি এটা কিছু লিখার নাই, যা সুন্দর করে সংজ্ঞাটা যখন দিবা আর উদাহরণগুলা যেহেতু বেশি এটা লিখা নাই, তুমি উদাহরণগুলা উপর থেকে নিচে 1 2 3 4 এভাবে করে দিবা, তাহলে মোটামুটি মানে হাফ পেজ বা হাফ পেজের কিছুটা কম তোমার কভার হবে। মানে এটা অ্যাকচুয়ালি 2 লাইনেও শেষ করা যায়, বাট যেহেতু আমাদের মার্কস 2 দেয়া আছে এবং আমাদের বেশি কিছু যেহেতু আমাদের তথ্য নাই, সেক্ষেত্রে তোমাকে একটু ট্রিকি ভাবে অ্যান্সার করতে হবে যে ইমবাইবিশন, প্রথমে তুমি সংজ্ঞাটা একটা ভূমিকা লিখলে, তারপর সংজ্ঞাটা দিলা, আর এক্সাম্পল গুলো যখন দিবা তখন পাশাপাশি না লিখে জাস্ট উপর থেকে নিচে লিখবা। আঠা, সেলুলোজ, হ্যাঁ, স্টার্চ, হ্যাঁ, কিছু উদাহরণ আমরা নিচে উল্লেখ করলাম, এভাবে করে মোটামুটি 1/3 বা
হাফ পেজের মতো কভার করবা, তাহলে তো মোটামুটি সেটা চোখে পড়ে, প্রেজেন্টেশনটা ভালো হয়, 2 মার্ক সহজে চলে আসবে। নাম্বার 3, খ হতে যে শক্তি, সো খ হতে যে শক্তিটা উৎপন্ন হয়, এখানে দেখো খ মানে কি, খ মানে শ্বসন। তো যে শক্তিটা আমরা পাই সেটার হিসাব। তো আমরা যখন তোমাদেরকে অনলাইনে ক্লাস নিয়েছিলাম, এটা বারবার বলছিলাম যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা সেটা তাহলে কিভাবে আলোচনা করব, ধরো এখানে প্রথমে তুমি গ্লাইকোলাইসিস লিখলা। গ্লাইকোলাইসিসে তোমার যে শক্তি উৎপন্ন হয় সেটা গ্লাইকোলাইসিস। দেন তুমি হচ্ছে ক্রেবস সাইকেল, ক্রেবস চক্র, ক্রেবস সাইকেল। আর কি আছে, দেন হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস ক্রেবস চক্রের মধ্যে, এরপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। সো এখানে এই টোটাল যে আমরা 36 অণুর হিসেবটা, সেই হিসেবটাই তোমাকে দেখাইতে হবে। সো গ্লাইকোলাইসিস এর ক্ষেত্রে তুমি টোটাল আলটিমেটলি নেট কত অণু এটিপি পাও, 2 অণু এটিপি পাও। তারপর দেখা যায় যে 2 অণু NADH2 পাওয়া যায়, বাট আমরা জানি 2 অণু NADH2 থেকে 6 অণু এটিপি পাওয়া যায় না, 2 অণু এটিপি কিন্তু কম পাওয়া যায়। সো ও যখন এখানে চলে যাবে 2টা এটিপি, বাট এখানে 6টার জায়গায় 4টা হবে। সো এই জিনিসটা মনে রাখতে হবে। আর ক্রেবস চক্রের মধ্যে এখানে 2টা পার্ট, একটা হচ্ছে এসিটাইল কোয়ে, আরেকটা হচ্ছে মূল ক্রেবস চক্র, মূল ক্রেবস চক্র। সো এসিটাইল কোয়েতে আমরা কত পাই, 2 অণু NADH2 পাই। সো এটা থেকে 6 অণু এটিপি। আর মূল যে ক্রেবস চক্র, সেখানে আমরা 6 অণু NADH2 পাই। সো এখানে আলটিমেটলি আসবে 18, তারপর 2 অণু FADH2, FADH2, এখানে আসলো 4, আর 2 অণু ATP, ATP। সো 2। তুমি যখন যোগ করবা 4 2 6, 6 6 12, 18 12 30, এবং এখানে 36। সো এই হিসেবটা সুন্দর করে ছকে লিখে দিবা। ক এবং খ, নতুন বই 4টা ধর্ষণ, বাট পুরনো বই যে কোনো একটা লিখলেই হবে। হ্যাঁ, তবে তোমরা যদি তোমাদের যে সেশন, যে সেশনে, সেই সেশনে যে বইটা আছে সেই বইটা লেখাটাই উত্তম। আর যদি তুমি মনে করো 4টা ধাপই লেখো, কোনো সমস্যা নেই, একই, হ্যাঁ, জিনিস সেম। ক এবং খ এর পারস্পরিক নির্ভরশীলতা অনেকটা ওই আগের প্রশ্নের মতো, মাইটোসিস মিওসিসের যে ওতপ্রোত সম্পর্ক, এখানেও সেম। দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি তৈরি হয় বলো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি হয়। তারপর কি তৈরি হয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি তৈরি হয়, অক্সিজেন তৈরি হয় না, অক্সিজেন, অক্সিজেন তৈরি হচ্ছে। এখন দেখো, এই অক্সিজেনটাই কিন্তু আমরা আমরা মানুষজন হচ্ছে ইনহেল করতেছি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেনটা আমরা তৈরি হচ্ছে সেখানে, সেটাই কিন্তু মানুষ গ্রহণ করতেছে। এটা আবার কোথায় যাচ্ছে, এটা আবার আমার কোষে যাচ্ছে, যাচ্ছে না, যাচ্ছে। আবার ও যে খাদ্যটা তৈরি করে সেটাই তো আমি খাচ্ছি, তো এই খাবারটা কোথায় যাচ্ছে, কোষে যাচ্ছে। তাহলে কোষে গিয়ে আলটিমেটলি কি হয়, শ্বসনিত হয়। এই খাবার আর এই অক্সিজেন মিলিত হয়ে কি তৈরি করলো, এই শক্তি তৈরি করলো, এটিপি তৈরি করলো, সেই শক্তি আমি পাচ্ছি, সেই শক্তিতে আমি কাজ করতেছি। তার মানে কি অবশ্যই নির্ভরশীল। সালোক সংশ্লেষণ যদি না হয় তাহলে তো এই খাদ্যও পাবো না, আবার অক্সিজেনও পাবো না, তো আমার তো শ্বসন হবে না। আবার শ্বসন যদি না হয়, তো শ্বসন যদি না হয় তাহলে তো আমার কি শ্বসন প্রক্রিয়া, এটিপি তৈরি হয়, শক্তি পাবো না, মানুষ মারা যাবে, দেন অথবা উদ্ভিদ নিজে মারা যাবে। তো উদ্ভিদ যদি নিজে মারা যায় তাহলে কি সালোক সংশ্লেষণ করতে পারবে, পারবে না, খাদ্য তৈরি হবে না। বা এখানে যে আমি কার্বন ডাইঅক্সাইড তৈরি হতেছে, তো সালোক সংশ্লেষণের জন্য তো কার্বন ডাইঅক্সাইড লাগে, তো শ্বসন যদি না হয় কার্বন ডাইঅক্সাইড তো পাওয়া যাবে না, তো উদ্ভিদ কিন্তু সালোক সংশ্লেষণ করতে পারবে না। তো এইভাবেই আমরা বুঝতেছি যে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। ওকে, আচ্ছা, চলে আসো সেকেন্ড প্রশ্ন। এটা হচ্ছে এটিপি এর পূর্ণ রূপ লিখো। সো এটা খুবই ইজি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, শক্তির একটা রূপ, ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অভিস্রবণ বলতে কি বুঝো, ছোটবেলার প্রশ্ন। তো অভিস্রবণ হচ্ছে যে তোমরা যেটা লিখে থাকো, হ্যাঁ, যে বৈষম্যবদ্ধ পর্দা দিয়ে পৃথক থাকে এবং একই দ্রাবক বিশিষ্ট, একই দ্রাবক, এখানে এটা মূল শব্দ হচ্ছে এটাই, একই দ্রাবক, যদি পানি হয় পানি। তো একই দ্রাবক বিশিষ্ট 2টা ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে আমরা যখন কোনো বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখি, তো পানিটা দেখা যায় যে, খেয়াল করো, পানি দেখা যায় যে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যায়। এই জন্য তোমাদের বইতে লেখা আছে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে ব্যাপন হয়। সো অভিস্রবণ মূলত এক ধরনের ব্যাপন। এখন বলো তো, পানি কেন উচ্চ থেকে তোমার নিম্ন ঘনত্বের দিকে যায়, পানি কেন উচ্চ ঘনত্ব থেকে, কারণ কি, পানি কিন্তু পরিমাণে থাকে বেশি। সো পানি যদি পরিমাণে বেশি থাকে তাহলে দ্রবণটা কিন্তু কম ঘন, দ্রবণ যদি বলি তখন কিন্তু কম, আর দ্রবণ কম ঘন মানে কি, পানি বেশি, পানি বেশি। তো আলটিমেটলি জিনিস কিন্তু সেম। সো দ্রবণ যখন আমি বলবো তখন কিন্তু কম ঘন, আর আমি যদি বলি যে পানির পরিমাণটা উপর থেকে এখানে বেশি যাচ্ছে,
সো এখানে আলটিমেটলি দেখা যাবে যে দ্রবণটা যে দ্রবণে যাবে সেটা হচ্ছে বেশি ঘন। আর পানির পরিমাণ দ্রবণ বেশি ঘন কখন হয়? যখন পানিটা কম থাকে, তো পানি কম। সো আলটিমেটলি যখন তুমি পানির কথা বলবা তখন কিন্তু দেখা যাচ্ছে বেশি থেকে কমের দিকে যাচ্ছে, সো এটা এক ধরনের ব্যাপন। আর তুমি যখন দ্রবণের কথা বলবা তখন কম ঘন থেকে বেশি ঘনর দিকে যাবে। সো এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? এই অভিস্রবণের যে সংজ্ঞাটা, এটা হয়তো তোমরা অনেকেই পারো বা মুখস্থ তোমরা লিখে ফেলো, বাট এই জিনিসটা বুঝছো কিনা? দেখো, অভিস্রবণ কিন্তু এক ধরনের দ্রবণ, সরি এক ধরনের ব্যাপন। সো ও কিন্তু পানি যাচ্ছে, সো পানি কিন্তু বেশি থেকে কমের দিকেই যায়। সো পানি যখন বেশি তখন কিন্তু দ্রবণ কম ঘন, আবার ওইদিকে যখন যাচ্ছে তখন কিন্তু দ্রবণ বেশি ঘন, কারণ সেখানে পানি কম, সো কম থেকে বেশির দিকেই যায়। সো এটাই হচ্ছে বলা হয় যে অভিস্রবণ এক ধরনের দ্রবণ। সো তোমাকে যদি বলা হয় যে অভিস্রবণ এক ধরনের ব্যাপন, ব্যাখ্যা করো, তখন পারবা কিনা? বলো এখানে চ্যাটে লিখো, তখন পারবা কিনা অভিস্রবণ এক ধরনের ব্যাপন। সো এই জিনিসটা যদি তোমাকে বলা হয় যে বুঝিয়ে লিখো, তখন তোমরা পারবা কিনা? সো নিদ্রা ছাড়া বাকি মনে হয় কেউ পারবে না। সো নিদ্রা এখানে বলতে পারবে, বাট বাকিরা তেমন কেউ বলতেছে না, তার মানে কি বাকিরা পারবা না? যদি বলা হয় অভিস্রবণ এক ধরনের ব্যাপন, তখন তুমি কি হাইলাইট করবা? এই পানির ব্যাপারটা হাইলাইট করবা। সো ব্যাপন তো সবসময় উচ্চ থেকে নিম্ন, তো এটাই তো হচ্ছে। তোমার একটা যদি কম ঘন দ্রবণ, কম ঘন কম দ্রবণ মানে কম ঘন দ্রবণ, তো কম ঘন দ্রবণ মানে কি পানি বেশি, আলটিমেটলি পানি কিন্তু বেশি থেকে কমের দিকেই যাচ্ছে। তো সেখানে কি হচ্ছে? ব্যাপনিত হচ্ছে। বাট যখন তুমি দ্রবণের কথা বলতেছো তখন কিন্তু কম থেকে বেশি, বাট পানির কথা বললে বেশি থেকে কম। এই এই হচ্ছে কথা। সো ইনশাআল্লাহ তোমরা পারবা। তো এই 3 নাম্বার প্রশ্ন, খুব পপুলার প্রশ্ন। পি হতে কিউ সৃষ্টির প্রক্রিয়া, একদম প্রথমে তোমরা একজন প্রশ্ন করছিলা যে গ্লাইকোলাইসিস। তো এখানে সেটাই বোঝানো হচ্ছে যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড। তো সুন্দর করে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা লিখে দিবা, সেই বিখ্যাত, খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে বলো গ্লাইকোলাইসিস কোথায় হয়? দেখি একদম নর্মাল একটা প্রশ্ন তোমাদেরকে করলাম, বলো গ্লাইকোলাইসিস কোথায় হয়? কোষের কোথায় হয়? দুইটা অপশন, একটা মাইটোকন্ড্রিয়া, একটা সাইটোপ্লাজম। সো এই জিনিসটা খুব পরিচিত একটা এমসিকিউ, আশা করি তোমরা সবাই ভালোভাবে অ্যান্সার করবা। সো সাইটোপ্লাজমে হয়। সুন্দর করে গ্লাইকোলাইসিস ছকটা লিখবা, ছক, কোনো এক্সপ্লেনেশন লাগবে না, ছক লিখবা এবং প্রথমে কিছু ইন্ট্রোডাকশন দিতে পারো। কিউ যৌগ, সো কিউ যৌগ মানে কি? পাইরুভিক অ্যাসিড বলেই দিছে। সো জারণ শিল্পে, অসম্পূর্ণ জারণ শিল্পে, সো এখানে কি বোঝাচ্ছে? এটা অবাত শোষণকে বোঝাচ্ছে। অসম্পূর্ণ দিয়ে কি বুঝাইলো? যে অসম্পূর্ণ জারণ মানে কি? সবাত শোষণে কিন্তু সম্পূর্ণ হয়, বাট যখন সেটা অসম্পূর্ণ তখন কিন্তু তোমাকে বুঝে নিতে হবে এখানে অবাধ শোষণকে মিন করা হচ্ছে। সো অবাধ শোষণ, ওই যে তুমি পড়ছো না বেকারি শিল্পে, কারণ অবাধ শোষণে কি তৈরি হয়? অবাধ শোষণে ইথানল তৈরি হয়, ইথানল। আর কি তৈরি হয়? ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড। সো ইথানল যেহেতু তৈরি হচ্ছে, ওই যে ফার্মেন্টেশন প্রক্রিয়া চলে আসবে, এবং সেখানে মদ্য শিল্পে মদ তৈরি হচ্ছে, বেকারি শিল্পে পাউরুটি, তারপর হচ্ছে সুগার। সো বিভিন্ন ধরনের যে শিল্পের যে গুরুত্বগুলা, সেই গুরুত্বগুলো এখানে দিতে হবে। তোমার এই যে দুগ্ধ শিল্পে, চা কফি প্রক্রিয়াজাতকরণ, ভিনেগার শিল্পে, সো কোমল পানীয় শিল্পে, এই জিনিসটাই এখানে উল্লেখ করতে হবে। আচ্ছা, এখানে দেখো একটা আরেকটা আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল প্রস্বেদন কি। সো প্রস্বেদন মানে কি? এটা এক ধরনের কি শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় উদ্ভিদের যে পানি সেটা ভাস্প আকারে বের হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে প্রস্বেদন। সো প্রস্বেদনের ইংরেজি কি বলো? তাড়াতাড়ি বলো দেখি, প্রস্বেদনকে ইংরেজিতে কি বলা হয়? তোমরা অনেকে ইংরেজি টার্মগুলো পড়ো না। এনিওয়ান যারা পারো তারা চ্যাটে কমেন্ট করো। প্রস্বেদনকে ইংরেজিতে বলা হয় ট্রান্সপিরেশন। ভেরি গুড। সো ট্রান্সপিরেশন। সো যদি বলা হয় বাংলায় যদি লিখে দে ট্রান্সপিরেশন কি, তখন যেন হা করে কেউ না বসে থাকো। ট্রান্সপিরেশন আর প্রস্বেদন কিন্তু সেম জিনিস। তো যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়া উদ্ভিদের যে পানি সেটা ভাস্প আকারে বের হয়ে যায়, অতিরিক্ত পানিটা, হ্যাঁ নর্মাল না, অতিরিক্তটা ভাস্প আকারে বের হয়, সেটাই প্রস্বেদন। ফটোলাইসিস মানে কি? ফটো মানে কি? ফটো মানে আলো। আর লাইসিস মানে কি? লাইসিস মানে ভাঙা। সো আলোর উপস্থিতিতে হচ্ছে, আলোর উপস্থিতিতে কি ভাঙে? পানি ভাঙে, পানি ভাঙে। সো আলোর উপস্থিতিতে পানি ভাঙে। সো সেই পানি ভাঙার যে বিভাজন প্রক্রিয়া সেটাকে বলা হয় ফটোলাইসিস, বা এটাকে বাংলায় বলা হয় পানির সালোক বিভাজন। সালোক মানে আলো, আর পানি ভাঙলে সেটাকে লাইসিস। সো এটাকে বলা হচ্ছে পানির সালোক বিভাজন। এটা আমরা দেখছিলাম কোথায়? অচক্রিয় ফটোফসফোরাইলেশনে। সেখানে কি হয়? পানি ভেঙে যায়, পানি ভেঙে হাইড্রোজেন আয়ন যায়, H+ আয়ন, আর এইদিকে অক্সিজেন আয়ন, সেটা অক্সিজেন আকারে বাতাসে চলে যাচ্ছে। সো পানিটা ভেঙে যাচ্ছে,
সো এই জন্য এটাকে বলা পানি সালোক বিভাজন। সো সেখানে তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, সো আলোর উপস্থিতি ছিল, সো এটাই হচ্ছে ফটোলাইসিস। ক এবং খতে সংঘটিত প্রক্রিয়া, সো কতে কি হচ্ছে, ক হচ্ছে পত্ররন্ধ্র, দেখো এই যে পত্ররন্ধ্রটা খোলা, আর এখানে দেখো বন্ধ। সো এটাই বলছে যে ক এবং খতে সংঘটিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, মানে কিভাবে পত্ররন্ধ্র খুলতেছে এবং বন্ধ হচ্ছে সেই প্রক্রিয়া ব্যাখ্যা করো। সো তুমি ব্যাখ্যার জন্য এখানে যেহেতু 3 মার্ক, তো প্রথমে তো বলবা বিভিন্ন মতবাদই প্রচলিত আছে। তোমার বিভিন্ন ধরনের যে ইমামুরার মতবাদ আছে, আধুনিক মতবাদ আছে, সেইরির মতবাদ আছে, আছে না? তো বিভিন্ন মতবাদ, বাট সবগুলো মতবাদ প্রয়োজন নাই, তুমি হচ্ছে লাস্ট যে আধুনিক মতবাদ সেটাই ব্যাখ্যা করবা। সো আধুনিক মতবাদ অনুযায়ী কোন আয়নকে দায়ী করা হয়? পটাশিয়াম আয়ন। সো পটাশিয়াম আয়নকে দায়ী করা হয়। সো পটাশিয়াম আয়ন যখন সূর্যের আলোর উপস্থিতিতে, বিশেষ করে নীল আলো, কোন আলো? ব্লু, নীল আলোর উপস্থিতিতে তারা কি হয়? উদ্দীপ্ত হয়। উদ্দীপ্ত হলে পটাশিয়াম আয়ন কি হয়? পটাশিয়াম আয়ন বাইরে থেকে ভেতরে যায়। সো পটাশিয়াম আয়ন যদি ভেতরে যায়, সো ভেতরে দ্রবের ঘনত্ব বেড়ে গেছে, পটাশিয়াম আয়নটা একটা দ্রব, দ্রবের ঘনত্ব বেড়ে গেছে, তার মানে পানি কমে গেছে। সো পানি যখন কমে যায় তখন কি অভিস্রবণিক চাপ বেড়ে যায়, সো বাইরে থেকে পানি ভেতরে আসে, বাইরে থেকে, কোষের বাইরে থেকে পানি ভেতরে। সো ভেতরে তখন কি পানি যখন পেয়ে যায় তখন কি হয়? এই যে রক্ষী কোষটা ফুলে যায়, দুই পাশ থেকে ধনুকের মতো বেঁকে যায়, এটা কি পত্ররন্ধ্র খুলে। আর রাতের বেলায় কি? রাতের বেলা তো কোনো আলো নাই, তার মানে কোনো নীল আলো নাই, নীল আলো যদি না হয়, না থাকে, কি হবে? তখন পটাশিয়াম আয়ন বাইরে চলে আসবে, বাইরে চলে আসবে। তো বাইরে যদি চলে আসে, ভেতরে কি পানি বেড়ে গেল, আর এখানে কি পানি কমে গেল, সো পানি তখন ভেতর থেকে বাইরে আসবে। আর পানি যখন হারাই ফেলে তখন চুপসে যায়, সে হচ্ছে কি, এই দেখো চুপসে গেছে, পত্ররন্ধ্র বন্ধ। সো এই আধুনিক মতবাদটাই উল্লেখ করবা। ক্লিয়ার কিনা বলো? লাস্ট অংশ দেখো, এক্স চিহ্নিত অংশের ক্রিয়া কৌশল পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত। বলো তো এটা কোন কোন মতবাদটাকে বুঝাইছে? বলো। পিএইচ এর কথা কিন্তু স্পষ্ট তো বলেই দিছে, তার মানে তোমাকে এখানে কোন মতবাদকে ইন্ডিকেট করছে, কোন মতবাদের সাথে পিএইচ জড়িত? ভেরি গুড, ভেরি গুড। সো অ্যান্সার দিছে সজীব। তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের সেইরির মতবাদ, সেইরির মতবাদের মধ্যে পিএইচ আছে, সো সেই পিএইচ মতবাদটা দিতে হবে তোমাকে। সো সেইরি মতবাদ অনুযায়ী কি দেখা যায়, যে রাতের বেলায় কি হয়? রাতের বেলায় তোমার শ্বসন হয়, শ্বসনের মধ্যে কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, মানে অ্যাসিডিটি প্রডিউস হয়। অ্যাসিড হলে কি হয়? পিএইচটা কমে যায়। পিএইচ যদি কমে যায় তখন দেখা যায় যে যখন পিএইচটা, দ্যাট মিন্স অ্যাসিড অতিরিক্ত তৈরি করার কারণে সেখানে হচ্ছে কি তৈরি হচ্ছে? অ্যাসিড, পিএইচটা তোমার ফল করতেছে। আর পিএইচ যখনই ফল করে তখন দেখা যায় যে আমাদের ওই কোষের ভেতরে যে হচ্ছে তোমার শ্বেতসার এবং চিনি, তো তখন এই পিএইচটা যখনই ফল করবে তখন সেটা শ্বেতসারটা অদ্রবণীয়, চিনিটা অদ্রবণীয় শ্বেতসারে পরিণত হয়। আর অদ্রবণীয় শ্বেতসারে পরিণত হলেই তখন দেখা যায় যে বহি অভিস্রবণ, অর্থাৎ পানি ভেতর থেকে বাইরে চলে যায়, তখন সেটা চুপসে যায়, পত্ররন্ধ্র বন্ধ। আবার দিনের বেলায় উল্টা ঘটনা ঘটে, দিনের বেলা তো অ্যাসিড তৈরি হয় না, সো পিএইচ থাকে বেশি, সো তখন দেখা যায় যে চিনিতে পরিণত হয় শ্বেতসার, চিনিতে পরিণত হলে অভিস্রবণিক চাপ বেড়ে যায়, পানি ভেতরে ঢুকে, ফলে কি হয়? পত্ররন্ধ্র খুলে যায়। সো এখানে এখানে মূলত তোমার এই সেইরির মতবাদটাকে এক্সপ্লেইন করতে হবে। ওকে, তো আমরা 3টা জিনিস সলভ করে ফেললাম, এখন আমরা কিছু এমসিকিউ সলভ করি। সিলিকন, এটা কি একদম তোমাদের প্রথম দিকে আছে, সিলিকন একটা উপকারী মৌল, সেটা কার জন্য? বলো। এই যে ঘাসের জন্য, এটা খুব পরিচিত এমসিকিউ। ম্যালিক অ্যাসিডের শ্বসন হার, তো আমরা শ্বসন হার কিভাবে বের করি? আমরা বের করি উপরে উৎপাদের পরিমাণ এবং নিচে অক্সিজেনের পরিমাণ, তো আমরা যদি ভাগ করি সেটা শ্বসনিক হারটা আসে। আর ম্যালিক অ্যাসিডের জন্য এটা 1-এর বেশি। 1-এর কত বেশি? দুইটা পয়েন্ট আছে, 1-এর দুইটা বেশি, এটা হচ্ছে 1.33, দুইটা একসাথে মিল থাকে সেটাই। ওকে। মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তর, সো মাইটোকন্ড্রিয়াতে কি কি ঘটে? গ্লাইকোলাইসিস তো সাইটোপ্লাজমে ঘটে। সো আলটিমেটলি মাইটোকন্ড্রিয়াতে তাহলে এসিটাইল কোয়ে, ওই যে ক্রেবস চক্রের একটা অংশ, অক্সিডেটিভ ইটিসি, এটাও এখানেই ঘটে। সো অ্যান্সার হচ্ছে 1-3। C4 চক্রের, এটা খুব পরিচিত প্রশ্ন, সবাই পারো আমি জানি, অক্সালো এসিটিক অ্যাসিড। গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ, তো গ্লুকোজ আর ফ্রুক্টোজ পরস্পরের যমজ ভাই, মাস্তুতো ভাই। এই ধরনের মাস্তুতো ভাই হলে যে এনজাইমটা লাগে সেটা কি? আইসোমারেজ। আইসোমার মানে কি? আইসোমার মানে হচ্ছে একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক, এদেরকে কি বলা হয়? আমি বাংলায় বলি এদেরকে যমজ ভাই। আসলে কি দেখতে একই রকম, আসলে কি এক? আসলে এক না, ভিতরে ভিন্ন। সো এই ধরনের যমজ ভাইকে বা সমাণুদেরকে বলা হয় আইসোমার। হিল বিক্রিয়া কোনটা? সো আমাদের যে পানিটা, সরি অক্সিজেনটাতে আসে, সেটা কি পানি থেকে আসে না কার্বন ডাই অক্সাইড থেকে? সেটা নির্ণয়কারী 3টা বিক্রিয়া আছে, হিল, ভ্যান, নীল
এবং হচ্ছে রুবেন কামিন। সো একদম প্রথমেই উত্তরটা দেয়া আছে, দেখো অজৈব জারক এ পানির সাথে বিক্রিয়া করে এটা। সো পানি যেহেতু আছে অক্সিজেন, সো এটাই ছিল আমাদের হিলের বিক্রিয়া। এটা হচ্ছে রুবেন কামিনের তেজস্ক্রিয় পরীক্ষা, এটা রুবেন কামিনের তেজস্ক্রিয়, আর এটা হচ্ছে ভ্যান নিলের পরীক্ষা। সো এটা কিন্তু তোমাদের অনুধাবন বা প্রয়োগমূলকের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, এখানে যদিও এমসিকিউ আকারে দেয়া, বাট এটা কিন্তু একটা সিকিউর প্রশ্ন। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড। সো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড যখন কনভার্ট হয়, এটা হচ্ছে গ্লাইকোলাইসিসের মধ্যে ছিল। সো এখানে একটা এনজাইম ছিল পাইরুভিক অ্যাসিড কাইনেজ। সো পুরো নামটা নাই, কাইনেজ আছে জাস্ট। সো ওই জাস্ট পুরো নামটা দেয় না, জাস্ট কাইনেজ অংশটা দিছে। সো আমাদের উত্তর সেটাই, যে এখানে কোন এনজাইমটা ব্যবহৃত হয়, এক্স এনজাইমের নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিড কাইনেজ, সেটাই তোমাকে বোঝাচ্ছে। আর নিচে যে ওয়াই অংশ, এখানে দেখা যায় যে এই ফসফোইনলের যে ফসফেটটা ছেড়ে দেয়, সেই ফসফেট থেকে এটিপি তৈরি হয়। তার মানে নিচে কে থাকে, কোএনজাইম কে থাকে, এডিপি থাকে। সো অ্যান্সার হচ্ছে এডিপি। ওকে, আচ্ছা এরপর দেখো এই জীবের শ্বসন বিক্রিয়া কিন্তু বি জীবটি অক্সিজেন ছাড়া শ্বসন সম্পূর্ণ করে। তার মানে এর মধ্যে সবাত শোষণ, বির মধ্যে অবাত শোষণ। এই জীবে তো সবাত শোষণ, তার মানে এখানে কি হয়, গ্লাইকোলাইসিস হবে। সবই তো না, এটা কি বলছে, অসম্পূর্ণ, তার মানে এটা হবে না। এই যে এখানে ভুল আছে, এটা তো সবাত শোষণ, সবাত ক্রেবস চক্র হবে। সো উত্তর হচ্ছে 1 এবং 3। ওকে, বি জীব অবাত শোষণ, সো ব্যাকটেরিয়া শোষণ হবে। সো ব্যাকটেরিয়া এটা মূলত কি সুবিধাবাদী অবায়বীয়, কারণ যারা কি অবায়বীয় মানে কি, যাদের অক্সিজেনের উপস্থিতিতে বাঁচে না, বাট এরা সুবিধাবাদী, নর্মালি বাঁচে না, বাট কি অক্সিজেনের উপস্থিতি অনেক সময় বাঁচতে পারে, তাই বলা হচ্ছে সুবিধাবাদী। অবাত শোষণে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, কাদের ক্ষেত্রে তৈরি হবে? সো অবাত শোষণ তো উচ্চ শ্রেণীর উদ্ভিদে হয় না, সো এটা হবে না। ব্যাকটেরিয়াতে হয়, আমাদের বিভিন্ন মাংস পেশিতে হয়, আমরা যখন দৌড়ঝাঁপ করি তখন কিন্তু অবাত শোষণ হয়, সেখানে কিছু এটিপি তৈরি হয়। সো উত্তর হচ্ছে 2, 3। ক্যালভিন চক্রে গ্লিসারলডিহাইড এবং ফ্রুক্টোজ 6 ফসফেট দুইটা মিলিত হয় কি, সো এখানে গ্লিসারলডিহাইড 3 ফসফেট এবং ফ্রুক্টোজ 6 ফসফেট, তার মানে এটা 3 কার্বন বিশিষ্ট, এটা 6 কার্বন বিশিষ্ট, 6 3 9। তো আমরা যখন তুমি ক্যালভিন চক্রটা পড়ছিলা, সেখানে কিন্তু আলটিমেটলি 5 কার্বন বিশিষ্ট জাইলোলোস এবং 4 কার্বন বিশিষ্ট ইরিথ্রোস এটাই ছিল। সো এটা একদম সরাসরি এখান থেকে প্রশ্নটা দিচ্ছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সো 6 3 9, এখানে 5 4 মিলেও কিন্তু 9ই হয়। প্রশোধন কমে যাওয়ার কারণ, সো প্রশোধন কখন কখন কমে, কিউটিকল যদি পুরু হয়, হ্যাঁ, পত্ররন্ধ্র যদি ভেতরের দিকে থাকে, প্যালিসেড প্যারেনকাইমা যদি অধিক থাকে, সো এরকম লম্বা লম্বা প্যালিসেড আরো যদি লম্বা হয়ে যায়, তাহলে কি অধিক হইলো। উপরে যদি কিউটিকলের প্রাচীরটা অনেক বেশি থাকে আর পত্ররন্ধ্র যদি অনেক ভেতরে থাকে, তাহলে তো প্রশোধন কমবে। সো অ্যান্সার সবগুলাই। অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটা ইটিসির আরেকটা নাম, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের আরেকটা নাম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। পানি সরবরাহ যদি বন্ধ হয়ে যায়, মানে পানি নাই, তখন কি হয় আমরা জানি, চক্রীয় তখনই হয় যখন পানি থাকে না। পত্ররন্ধ্র বন্ধ থাকে রাতের বেলা, কারণ কি, তো আমরা একটু আগে সেরি ক্ষেত্রে দেখছিলাম রাত্রে কিন্তু অ্যাসিড বেড়ে যায়, অ্যাসিড মানে পিএইচ কম থাকে, অভিস্রবণিক চাপ হ্রাস পায়। সো অভিস্রবণিক চাপ কিন্তু হ্রাস পায়, কারণ ভেতর থেকে পানি বের হয়ে যাচ্ছে। সো ঠিক আছে, বহি অভিস্রবণ, সো এই যে ভেতর থেকে পানি বাইরে, বহি অভিস্রবণ। সো অ্যান্সার 1 2 3 সবই। এই হচ্ছে যে টোটাল তোমাদের বিভিন্ন এমসিকিউর সলভ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। বলো এই পর্যন্ত, এই যে আজকে যে পড়াইলাম সবাই ক্লিয়ার কিনা? আমরা অনেকগুলো টপিক আজকে পড়লাম, সো এইটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝছো কিনা? আর ভাই এখানে কিছু প্রশ্ন বলে দিই, সেটা হচ্ছে যে কোষ বিভাজন থেকে তোমরা কি পড়বা। কোষ বিভাজন থেকে মাইটোসিস পড়তে হবে, দেন তোমার আর কি পড়তে হবে, কোষ চক্র পড়তে হবে, সেল সাইকেল, এবং মিওসিস 1। হ্যাঁ, হয়ে গেল, সরি। আচ্ছা ভাই, এটা তোমাদেরকে যে পিডিএফ এ সেখানে লিখে দিব। হ্যাঁ, এখানে আপাতত এটা সেভ হয়ে গেছে অলরেডি, চাপ পড়ে গেছে। সো তোমাদের পিডিএফ এর মধ্যে ভাইয়া এখানে লেখা থাকবে, ওকে, যে কি কি তোমরা পড়বা। ওকে, তাহলে ইনশাল্লাহ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে তোমাদের প্রশ্ন থাকবে। আমি তাও একটু মুখে বলে দিই, মাইটোসিস মিওসিসের পার্থক্য পড়বা, মিওসিস 1 পড়বা, আর ওখানে অধ্যায় 7 থেকে পড়বা হচ্ছে ওই যে পুষ্প প্রতীক, পুষ্প সংকেত, খুবই ইম্পর্টেন্ট, নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য। আর অধ্যায় 9 থেকে প্রশোধন, পত্ররন্ধ্র খোলা বন্ধ, গ্লাইকোলাইসিস, C3 C4 চক্রে পার্থক্য, অচক্রীয় ফটোফসফোরাইলেশন। এই জিনিসগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। পিডিএফ হচ্ছে যে তোমাদের এই লেকচারে, তোমাদের যে ক্লাস নিলাম এখানে তোমরা যে লগ ইন করে ঢুকো, এখানে তোমাদের থাকবে। আর ভাই তো মুখে বলেও দিছি, সো আশা করি এটা তো আবার তোমরা শুনতে পাবা। তারপর অবাত শোষণের গুরুত্ব পড়বা। হ্যাঁ, গ্লাইকোলাইসিসটা খুবই ইম্পর্টেন্ট, ছক আকারে লিখো,
তারপর পানির উৎস, হ্যাঁ, সো অক্সিজেন যে আসে সেটা কি কার্বন ডাই অক্সাইড না পানি, সো এই প্রমাণ এগুলাই হচ্ছে আলটিমেটলি তোমাদের সিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট পড়তে হয়। ওকে, সো তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হোক, ইনশাল্লাহ হয়তো আবারও দেখা হবে। টাটা, আল্লাহ হাফিজ। রাজ ভাইকে তামিল ভাই, তাহলে আমরা আজকে এখানে শেষ করতে পারি ভাই। স্টুডেন্ট ভাইরা, আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত ছিল। আর একজন বলছো ভাই পিডিএফটা কোথায় পাবো? পিডিএফটা ভাই তোমার প্রোফাইল আইডিতেই পাবা, যেভাবে তুমি লগ ইন করে ক্লাসে ঢুকছো সেম ভাবে তুমি ঢোকার পর দেখবে যে বাম পাশে আমাদের উদ্ভাসন মানুষের লোগো দেখতে পারবা, ওইখানে তিনটা ড্যাশ চিহ্ন আছে, ড্যাশ চিহ্নতে ক্লিক করার পর তারপরে ক্লিক করার পর দেখবা যে তোমাদের নতুন একটা পেজে নিয়ে এসে, পেজের পরে দেখবা যে উপরে তোমাদের পাস্ট ক্লাস, পাস্ট লেকচার, মাই পেমেন্ট ডিউ, ডিউ পেমেন্ট। তারপর হচ্ছে যে তোমাদের যে আগামীকালকে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা শো করতেছে। আর একটা বিষয় হচ্ছে তোমাদের এখন হচ্ছে প্রতিদিন হায়ার ম্যাথমেটিক্স বায়োলজি ক্লাস হচ্ছে, এই জন্য প্রতিদিনকে তোমরা চেক করো, তোমাদের রুটিনটা চেক করবা যে তোমাদের ওই দিনকে কার কোন ক্লাস আছে। যার যে ক্লাসে সে সেই ক্লাসে জয়েন করাও, কারো বায়োলজি ক্লাস থাকবে, কারো হায়ার ম্যাথ ক্লাস থাকবে, তোমাদের প্রোফাইলে শো করবা। আর প্রতিদিন হচ্ছে তোমাদের রুটিনটা তোমরা একটু চেক করো কার কোন দিন কোন ক্লাস আছে, ঠিক আছে? আর তোমাদের প্রোফাইলে কিন্তু দুটা ক্লাস শো করবে, সেই অনুযায়ী তোমরা ক্লাসে সবাই লগ ইন করবা। তো আজকে এই মতো এই পর্যন্ত শেষ, তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।